সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1207তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ভাই মোহাম্মদ মিরাজ হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম পারিবারিক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কালো জাদু করে 2 বৎসর পানির নিচে লুকিয়ে রাখে পুত্রবধূকে। আপনি চিন্তা করতে পারেন যে পানির নিচে তো মানুষ 1 মিনিট থাকতে পারে না, 1 মিনিট থাকলেই তো মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়, অথচ কালো জাদুর মতো একদম ভয়ঙ্কর একটা মন্ত্র করে তার নিজের ছেলের বউকে 2 বৎসর পানির নিচে লুকিয়ে রাখে। এই গল্পটা কালো জাদু নিয়ে এক পারিবারিক ভয়ঙ্কর রকমের তাজ্জব বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই মিরাজের জীবনের এই তাজ্জব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে মিরাজ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি দাদা সহ আমার কাকা। আমার কোনো ভাই বোন নেই। নোয়াখালী শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। আমার বাবার আমাদের এলাকাতে অনেক বড় একটা মুদির দোকান ছিল এবং মুদির দোকানের পাশাপাশি আমার বাবার অটো রিক্সা ছিল কিংবা আরও অনেক টুকিটাকি ব্যবসা বাণিজ্য ছিল। আমার আব্বা এইসব ব্যবসা বাণিজ্য করেই খুব ভালোভাবে আমাদের পরিবারটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। বাবা মায়ের অগাধ ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটতে থাকে। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় আপনার 5 থেকে 6 বছরের কাছাকাছি। আমার যতটুকু আধো আধো মনে আছে, আমার 5-6 বছরের ওই মুহূর্তে একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে খবর এলো যে আমার নানু নাকি অনেক অসুস্থ। আমার এক দুঃসম্পর্কের মামা, তিনি সাইকেলে করে এসে আমার মাকে খবর দিল আমার নানু অনেক অসুস্থ এবং কয়েকদিন ধরেই নানু খুব অসুস্থ ছিল, নানুর অবস্থা অনেক খারাপ ছিল। এইটা বলা মাত্রই আমার আম্মা তখন চিৎকার কান্নাকাটি শুরু করছে এবং কান্নাকাটির এক পর্যায়ে তখনই আমাদের বাজার থেকে আমার আব্বা তখন রিক্সা পাঠায়। আমার আব্বার কাছেও খবর যায় এবং আব্বু তখন রিক্সা পাঠায় এবং রিক্সা পাঠাইলেই পরে আমার মা তখন আমাকে নিয়ে ওই রিক্সা যোগে আমার নানুকে দেখার জন্য যায় এবং নানু বাড়িতে পৌঁছানোর পরে দেখলাম যে নানুর অবস্থা খুবই খারাপ, নানু হয়তো মারা যেতে পারে, এইরকম একটা অবস্থা, দম টানতেছে। তারপর সবাই দোয়া দরুদ পড়তেছে এবং সারাটা দিন আমার মা নানুর পাশে বসেছিল। দিনের বেলায় খুব বেশি একটা ঘুমাতে পারিনি এবং সন্ধ্যার পরেই বৃষ্টি শুরু হয়েছিল। প্রচণ্ড রকমের বাতাস, চারদিকে বাতাস এবং গ্রামীণ বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে আমার আম্মা তখন চিন্তা করতেছে যে আমার যদি আরও বৃষ্টি বেড়ে যায়, আমার নানুর কলপার, যেখান থেকে পানি আনে, ওই কলপারটা ছিল ঘর থেকে মোটামুটি অনেকটা দূরে। এখন তো ধরেন প্রতিজনের ঘরের মধ্যে সব কিছুই, কিন্তু ওই সময় কলপাটটা ছিল ঘর থেকে অনেক দূরে এবং কয়েকজনে মিলে একটা কল ব্যবহার করতো। তারপরে আমার নানু গেল, আমার মা গেল ওই কলপাড় থেকে পানি আনার জন্য। আমারে বলতেছিল, মিরাজ তোর নানুর কাছে বস, কোথাও যাইস না, মা পানি নিয়ে আসি। দেন আমার মা কী করলো, তখন হারিকেন হাতে করে পানি আনার জন্য বাইরে গেছে। আমার আব্বা কিন্তু আর আসে নাই। আমার কিন্তু আমার আব্বা দিয়ে আর আসলো না। আর আমার কিন্তু আর কোনো মামা ছিল না। আমার খালা ছিল 2 জন, ওনারা 2 জনই ছিল বড়, আমার মা ছিল সবার ছোট। তো আমার খালারা কিন্তু এখনও আসে নাই, খালারা আসবে না রাতে, খালারা কালকে আসবে, ওরকমভাবে তারা খবর পাঠাইছে। এবার মাকে নিয়ে মা তখন চলে গেল পানি আনার জন্য হারিকেন হাতে করে। আমি তখন নানুর কাছে বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি। আবার পাশের রুমে আমার নানা ভাই আছে। একটু পরে নানা ভাই তখন আসছে এই রুমে, আইসা বলতেছে, কিরে মিরাজ তোর মা কই? আমি বললাম, নানা ভাই মা তো পানি আনতে গেছিল, কল পাড়ে গেছে পানি আনার জন্য, এখনও তো আসে নাই। তারপরে নানা ভাই বলতেছে, কল পাড়ে গেল পানি আনার জন্য, এখনও আসলো না, কখন গেছে? আমি বললাম, অনেকক্ষণ হয়ে গেছে। এই বলার পরে আমার নানা শুধুমাত্র ধরেন আপনার ঘর থেকে বেরোবে এমন সময় ধরেন কলপাড় থেকে এক চিৎকার আসছে, খুব জোরে এক চিৎকার আসছে এবং সবাই মিলে দিছে চিৎকার। আমার নানা দিছে দৌড়, আমিও দিছি দৌড় এবং আমিও দৌড় দিয়ে ওই কলপাড়টা মোটামুটি একটু দূরেই ছিল। ওই কলপাড়ে গিয়ে দেখতেছি আমার আম্মাকে ধরাধরি করে কয়েকজন নিয়ে আসতেছে। এমন অবস্থা আমার মার, আমি তো বুঝতে পারতেছিলাম না যে কী হয়েছে। আমি দৌড়ে গেছি এবং যাওয়ার পর আমার মায়ের দাঁতি লেগে গেছে। সবাই মায়ের মুখ খোলার জন্য চেষ্টা করতেছে, বাট পারতেছে না। আমি তখন ওখানে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করছি, আমার মায়ের কী হয়েছে, আমার মায়ের কী হয়েছে, সবার কাছে বলতেছে। আমার আম্মু কথা বলে না কেন,
খুবভাবে কান্নাকাটি করতেছি। তো সবাই মিলে আমারে বুঝাইতেছে, "তুই কান্নাকাটি করিস না, তোর আম্মার কিচ্ছু হয় নাই, তোর মা ভালো আছে, তুই কান্নাকাটি করিস না।" আমি আরও কান্নাকাটি করতেছি এবং একটা পর্যায়ে এরকম করতে, করতে আমার নানা ভাই সহ আরও কয়েকজনে মিলে আমার মাকে তখন ভ্যান গাড়ির মধ্যে শুইয়ে হসপিটালে নিয়ে গেল। তো হসপিটালে নিয়ে গেছে, আমার আম্মু হসপিটালে গেছে এবং আমার অনেকক্ষণ হয়ে গেছে আম্মু আসতেছে না। আমি সবার কাছে বলতেছি, "কী গো, আমার আম্মারে হসপিটালে নিয়ে গেল, তা এখন আমার আম্মু আসতেছে না কেন?" তা আমার কাছ থেকে কেউ কিন্তু কিছু বলে না। রাত 10টা কি 10:30 বাজবে এরকম সময় আমার আব্বা তখন আসছে, মানে কোত্থেকে জানি। আইসা আব্বা আমার জড়ায় ধরে খুব কান্না করতেছে এবং আমার নানিও কান্না, মানে আমার নানুও তখন কান্না করে, আমার নানা ভাইও কান্না করে, মানে সবাই কান্না করতেছে। আমি তখনও বুঝতেছি না যে কী হইছে এবং একটা পর্যায়ে, আমি তো ছোটো মানুষ, অত কিছু বুঝি না, একটা পর্যায়ে জানতে পারি আমার আম্মু মারা গেছে। তো আমার আম্মু মারা গেছে, কীভাবে মারা গেল? আমার আম্মু হচ্ছে ওই যে কল পাড়ে গেছিলো পানি আনার জন্য। তো সেখানে হচ্ছে এখন তো ধরেন আমরা প্রতিটা মানে ইলেকট্রিক তার হচ্ছে ওয়ার্লিং করে রাখি এবং ঘরের মধ্যে ওয়ার্লিং না করলে হচ্ছে ওরা মিটার বসায় না। এরকমভাবে হচ্ছে ওই সময়টাতে এরকম মানে উন্নয়ন ছিল না এবং ধরেন 2-3টা ঘর মিলিয়ে একজন একটা মিটার ব্যবহার করতো। সে কারেন্টের মিটারটা ব্যবহার করতো এবং সে সবাইরে মানে এরকম প্রতি ঘরে ঘরে কারেন্টের লাইন দিয়ে দিত যে প্রতি ফ্যান এত টাকা, প্রতি লাইট এত টাকা, এরকম করে ভাগ ভাগ করে প্রতিটা ঘরে ঘরে দিয়ে দিত। তো সবাই তখন ফ্যান লাইট ব্যবহার করতো এবং সেই হিসাবে যে মিটারের মালিক, যার নামে মিটার, তারা টাকা দিত। তো ওই যে লাইনগুলো নেওয়া হতো একেবারে সস্তা এবং কম দামের লাইনে হচ্ছে মানে তার দিয়ে তখন এই লাইনগুলো টানা হতো চারদিকে। তো এরকম করে কম দামের মানে ইয়েগুলো ব্যবহার করছে, তারগুলো ব্যবহার করছে। তো ওই যে বৃষ্টির সময়, তুফানের সময় আম গাছ থেকে আমের ঢাল পড়ে কারেন্টের তার ছিঁড়ে গেছে এবং কারেন্টের তার ছিঁড়ে কলের সাথে লেগেছিল, মানে কলের উপরে পড়ছিল। তা আমার আম্মা গিয়ে কল নাকি ধরছে এবং ওই মুহূর্তে নাকি আমার আম্মাকে ওই কল ধরা অবস্থায় ওরা পাইছে, মানে কারেন্টের লাইনও ওখানে ওইভাবে পাওয়া গেছে। তো আল্লাহর কি হুকুম আর কি, কারেন্টও চলে গেছে আর কি। মানে আম্মুকে ধরার পর, আম্মু মৃত্যুর পরে কারেন্টও চলে গেছে। তা না হলে কিন্তু এখানে অনেক মানুষ মারা যেত, মানে আরও অনেক লোকজন মারা যেত, কারণ সবাই তো জানেন আম্মুকে কারেন্টে ধরছে, যে কেউ এসে আম্মুরে ধরলে সেও মারা যেত। তো যাই হোক, এরপরে আম্মুকে তখন আমাদের বাড়িতে দাফন করবে। আমার আব্বু বলতেছে যে না, আমার ওয়াইফ আমার বাড়িতে দাফন হবে। তারপরে আমার নানা ভাই বলতেছে যে না, আমার মেয়ে তো এই বাড়িতেই মরছে, তাহলে আমি এই বাড়িতেই দাফন করি। তখন আমার আব্বা খুব কড়া ভাষায় বলতেছে, জি না, আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ, আমি ওরা আমার বাড়িতেই দাফন করব। আমি মাঝে মাঝে ওর কবরে যাব, ওর কবর জিয়ারাত করব, মাঝে মাঝে ওর কবরে আমি বসবো। তা আমি আমার ওয়াইফকে এখানে দাফন করতে দিব না। এটা আমার মানে তখন আর এখানে আমার আম্মুকে দাফন করতে দিল না। আমার আব্বু তখন আম্মুকে নিয়ে মানে রাতের মধ্যে আমার আম্মু লাশ নিয়ে হচ্ছে বাড়িতে চলে গেছে। লাশ নিয়ে যখন বাড়িতে চলে গেছে, দেন আমিও তখন আমার রাতের বেলায় আমার আব্বু তখন আমাকে নিয়ে গেল এবং বাড়িতে যাওয়ার পরে সবাই আমার আম্মুর জন্য কান্নাকাটি করতেছে। মানে আমার আম্মু ওই গ্রামের খুব ভালো একটা মহিলা ছিল, মানে সবাই আমার আম্মুকে অনেক মানতো, আম্মুর কথা শুনতাম, অনেক ভালো ছিল, সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, অনেক নম্র ভদ্র, খুব আচার ব্যবহার অনেক ভালো ছিল। এবার যেটা হইলো সেটা হচ্ছে আমার আম্মুর দাফন কাফন হয়ে গেল, সকালবেলা ভোরে ভোরে আম্মুর দাফন হয়ে গেছে এবং আম্মুর দাফন হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভাই তখনও বুঝি না যে আমার মা নাই, মানে আমার যে মা নাই এটা আমি তখনও বুঝতেছি না। আমি তখনও ভাবি যে আমার আম্মু আসবে, আমাকে কোলে নেবে, আমার আম্মু আমাকে আদর করবে, আমার আম্মু আমার কাছে আসবে, মানে এগুলো তখনও মনে করতেছি। আমার মা যে মরে গেছে, আমার মা যে নাই, এটা আমার মাথার মধ্যেই নেই। তা আমি মাঝে মাঝে আম্মুর কবরের কাছে গিয়ে আম্মুর কবর করতে শুরু করলাম, যে আম্মু উঠে না কেন, আম্মু এটার মধ্যে শুয়ে আছে কেন, আম্মুর উঠে আনেন, মানে এরকম করতাম আমি, মানে খুবই অবুঝ ছিলাম। তো এরকম আম্মুর জন্য কান্নাকাটি করতাম। তো সবাই তখন আমার আব্বারে বলতো, মানে আমার দাদা দাদি যারা ছিল সবাই বলতো যে এরকমভাবে হচ্ছে ছেলেটা কান্নাকাটি করে, তুই একটা বিয়ে কর। আমার আব্বারে বলতেছে, আমার আব্বা বলে সৎমা ভালো হয় না এবং সৎমা যদি আসে তাহলে আমার ছেলেটার উপরে অত্যাচার করবে, আমি বিয়ে করব না। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসা নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটাই দিব, আমি কোনো বিবাহ বন্ধনে জড়াবো না। তারপরে আমার নানা ননু, আমার দাদা দাদি সবাই আমার মানে আমার ইয়েরে ধরছে, আমার আব্বুরে ধরছে, না বিয়ে করাই লাগবে, এটা কী ধরনের কথা, তোমার এখনও পুরো বয়স পড়ে আছে, একটা মাত্র ছেলে, তোমার এখন কি বয়স হয়েছে, তুমি বিয়ে করো। আমার আব্বু আমার আম্মুর কবরে কাছে গিয়ে সবসময় বসে থাকতো, আম্মুর কবরের কাছে গিয়ে মুনাজাত দিত, আম্মুর কবরে কান্নাকাটি করতো। কিন্তু আমার মানে সবাই আমার আব্বুরে ধরছে যে না, তো আপনার বিয়ে করতেই হবে, আপনি বিয়ে করেন। পরে আব্বু কী আর করবে, মানে সবার চাপে পড়ে আব্বু তখন বিয়ে করতে রাজি হলো। এবার বিয়ে করতে রাজি হলো, দেন এদিক সেদিক হচ্ছে মেয়ে দেখতে এসে আমার আব্বুর জন্য। এমন করতে করতে একটা মানে মেয়ে আমার আব্বুর জন্য ঠিক করা হয়। ওনার আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে হাজব্যান্ডের সাথে কোনো না কোনোভাবে হচ্ছে ভালো ছিল না, ডিভোর্স হয়ে গেছে। তা মেয়েটাও দেখতে শুনতে অনেকটা ভালো ছিল মহিলাটা। তো আমার যতটুকু মনে আছে, আমার এই প্রথম যেদিন আব্বু দেখতে নিয়েছিল, পরে আব্বু আমারে বলতেছে, এটা কি তোর আম্মুর মতো লাগে, আমারে বলে। তাই আমি বলি, হ্যাঁ আমার আম্মুর মতো লাগে। এইটা বলার পরে না উনি আমাকে সাথে সাথে কোলে জড়াই নিছে, কোলে জড়াই নিয়ে না কপালে চুমো টুমো দিয়ে বলতেছে, এইটা আমার আব্বু। কে কইছে তোমার আম্মু মারা গেছে, এই যে তোমার আম্মু আমি, মানে খুবভাবে আমাকে আদর করতেছে।
মানে আমার আব্বু দেখতেই গেছে, মানে ওই সময় মেয়ে দেখতে গেছে বিয়ের জন্য না, আবার আমি ওনার ছাড়া আসবো না। আমি আমার আব্বারে বলতেছি না আমি ওনার ছাড়া যাবো না। সবাই বলতেছে উনি আজকে থাকুক, কালকে তুই নিয়ে যাস, কালকে নিয়ে যাস। না না না, আমার কথা হচ্ছে আমি ওনারে নিয়ে যাবো, আমি ওনার ছাড়া যাবো না। সবাই বলতেছে এখনও বিয়ে হয়নি তো, বিয়ে হইলে তুই নিয়ে যাবি। আমার কথা হচ্ছে যে না, আমি এখনই নিয়ে যাব। এবার বুঝেন, আমার আব্বা শুধু আমার খুশির জন্য ওই বিকেলবেলা কলমা কাবিন করে আমার ওই মানে কোনো রেডি নাই, কোনো প্রিপারেশন নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আমার মুখের দিকে তাকে ওই রাত্রের বেলায় কলমা কাবিন করে আমার মাকে, মানে আমার সৎমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তা আমার সৎমায় আমাদের বাড়িতে নিয়ে আসার পরে আমি ওই বাসর ঘরে, মানে আমার আব্বুর বাসর তৈরি করে ওই বাসর ঘরে আমি আমার সৎমায়ের সাথে ঘুমাই, মানে আমার আব্বু আম্মু মাঝখানে আমি তখন ঘুমাই। মানে এরকম একটা অবস্থা। আমার আব্বু আমাকে অনেক আদর করতো, মানে এত আদর করতো যেটা আসলে বলার মতো না। আব্বুর ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। এরকম করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে এই কয়েকটা দিন পরে, বেশি না 15-20 দিন পরে আমার আম্মা আস্তে আস্তে মুখ কালো করে ফেলে, মানে আমার সৎমা, যে মানে আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফ এক রুমে থাকবো, ছেলের বয়স হয়েছে, এই বয়সও আমাদের সাথে কেন ঘুমাবে, ওরে আলাদা ঘুমাইতে দাও। মানে এরকমভাবে আব্বুর সাথে ঝগড়া করতেছে। আব্বু বলে মিরাজ তো সবসময় আমাদের সাথেই ঘুমায়, ও তো কখনো আলাদা ঘুমায় নাই, আরও আলাদা ঘুমাইলে ও ভয় পাবে, ও ভয় পায়, ওরা আলাদা ঘুমাতে দেওয়া যাবে না। তারপর বলতেছে যে আমার মানে সৎমা বলতেছে না না না, ওরে আলাদাই ঘুমাইতে হবে, ও এখানে ঘুমাইতে পারবে না। এই নিয়ে আমার আব্বুর সাথে ঝগড়া করতো, এবং ঝগড়া করে একটা পর্যায়ে আমার আব্বা তখন কী আর করবে, বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আমাকে আলাদা করে দিল, আমাকে আমার আব্বু আলাদা করে দিল। আমি তখন আমার দাদুর সাথে ঘুমাইতাম। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে আল্লাহর কি হুকুম আমার দাদাভাই মারা যায়। দাদাভাই অনেক অসুস্থই ছিল, আমার দাদাভাইয়ের শারীরিক কন্ডিশনটা খুব বেশি একটা ভালো ছিল না, দাদাভাই মারা গেল। এবার দাদাভাই যখন মারা গেছে, দাদাভাই মারা যাওয়ার পরে আমি তখন আমার দাদু বোনের সাথে ঘুমাইতাম। এমন করতে করতে আমার মা তখন, মানে আমার সৎমা তখন গর্ভবতী হয়। আমার সৎমায়ের পেটে বাবু আসে। তো বাবু আসার পরে আব্বু অলওয়েজ আমার সৎমাকে নিয়ে খুব ব্যস্ত, কখনো ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এরকম করে দিনের রাতগুলো কাটতে কাটতে আমার সৎমায়ের ঘরে আমার একটা সৎ বোন হলো। আমার ওই বোনটার নাম রাখা হয়েছে মাহমুদা। খুব সুন্দর একটা নাম রাখা হলো, এবং আমার সৎ বোনটাও দেখতে অনেক সুন্দর হয়েছে, মানে আমার সৎমায়ের মতো এরকমভাবে হয়েছে। এবং সৎ বোনটা হওয়ার পরে আমি তো সারাদিন আমার বোন নিয়ে পড়ে আছি, মানে ও তো ছোটো ছিল, সারাদিন ওর নিয়ে পড়ে থাকতাম, ওর কপালে চুমো দিতাম, ওরে আদর করতাম, সারাদিন থাকতাম। আর ওর কাছে গেলে আমার মা তখন আমাকে বকা দিত, মানে আমার যে মানে সৎমা আছে উনি বকা দিত, যে মিরাজ তুমি এতক্ষণ ওর কাছে কেন থাকো, এতবার ওর কাছে কেন থাকো, তুমি ওরে মারবা নাকি, ওরে তুমি মারো নাকি, মানে এগুলোও করতো। ছোটোবেলা থেকে কিন্তু আমার পড়াশোনা হয়নি। আমার মা মারা যাওয়ার পরে আমার যিনি আপন মা ছিল উনি আমাকে যে 2-1 কলম পড়াশোনা করাইছে, এইটাই। আমার সৎমা আমার কোনো দিন বইও ধরতে দিত না, আমি পড়তে বসলে উল্টা আমার বকা দিত, এই তুই উঠে যা, মানে আমাকে পড়তে দিত না, আমি পড়তে পারতাম না। তাই আমার সৎ বোনটা হওয়ার পরে আমি সারাক্ষণ ওরে নিয়ে ব্যস্ত থাকতাম। আমার সৎ বোনটার যখন প্রায় 1.5 বছর বয়স, ওই মুহূর্তে আমার দাদিমণিও মারা যায়। তো আমি তো আমার দাদির সাথেই ঘুমাইতাম। দাদি মারা যাওয়ার পরে তা আমার সৎ বোনটা আর আমার আব্বা আম্মা এক রুমে ঘুমাইতো। তা আমি সবসময় আমার আম্মুরে বলতাম যে ও আম্মু আমি তোমার সাথে ঘুমাবো, মানে সৎমারে কইতাম আমি তোমার সাথে ঘুমাবো, আমারে ঘুমাইতে দিত না, আমি আলাদা করে ঘুমাইতাম। আমার খুব ভয় লাগতো ভাই, আমার এত ভয় লাগতো আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমি রাতের বেলায় কান্না করতাম ভয়ে। তো এরপর আমি একা একা শুয়ে থাকতাম, কী করবো, আব্বু আম্মুরে নিয়ে ওই রুমে ঘুমাইতেছে, তা আমাকে তো আর নিবে না, আমার ওই সৎ বোনটা তখন ওই রুমে আছে। এরকম করতে করতে আমি মোটামুটি একটু একটু করে বড় হই, এবং বয়স যত বাড়তেছে আমার উপরে আমার সৎ মায়ের অবিচার অত্যাচার ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এমন করতে করতে আমার সৎ বোনটা হওয়ার প্রায় 1.5 বছর, মানে 1.5 থেকে 2 বছরের মাথায় আমার আম্মুর ঘরে আমার আরেকটা বোন হয়, মানে আমার আরেকটা বোন হয়, এবং ওই বোনের নাম রাখা হয় যে মাহফুজা। তে আমার 2টা বোন হয়। 2টা বোন হওয়ার পরে আমার মা তো তার মানে মেয়েদেরকে নিয়ে অনেক ব্যস্ত, মেয়েদের খাওয়া দাওয়া, মেয়েদের এইটা ওইটা, মানে আমাকে আর খুব বেশি একটা যত্ন করে না, আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। এবং কোনো বিষয় যদি আমি আম্মুর সাথে কথা বলতে চাই, আম্মু আমাকে উল্টাপাল্টা বলে। এবং আব্বু আমাকে খুব ভালোবাসতো, যার জন্য আব্বু ধরেন আমার উপরে একটু বেশি টেক কেয়ার করতো, একটু বেশি যত্ন করতো। মানে আমি তো পড়াশোনা করতাম না, পড়াশোনা করতে পারি নাই, তা আমার উপরে যদি আব্বু একটু বেশি যত্ন করতো, আমার সাথে একটু বেশি কথা বলতো, আমার সৎমা রেখে যেত যে তুমি ওর সাথে এত কথা বলো কেন, ওর সাথে এত কিসের কথা, তোমার তো আরও 2টা মেয়ে আছে, কই তুমি তো বাকি মেয়েগুলোর সাথে কথা বলো না, সারাক্ষণ ওর সাথেই কথা বলো, তোমার ওর সাথে এত কিসের কথা। মানে আমার সৎমা সারাক্ষণই আমার আব্বুর সাথে ঝগড়া করতো আমার বিষয় নিয়ে। মানে আমার আব্বু এরকম হয়ে গেছে যে আমার সৎমায়ের সামনে আমার সাথে কথা বলতো না, যদি দেখতো আমার সৎমা আসে আমার সামনে কথা বলতো না। মানে এরকমভাবেই হচ্ছে সময়গুলো কাটতেছে। এরকম কাটতে কাটতে আমার বয়স তখন প্রায় মেবি 9 থেকে 10 বছরের কাছাকাছি এরকম বয়সে। তা এরকম বয়সে হলো কি, একদিন আমি মানে আপনার মাঠে ফুটবল খেলতে গেছিলাম। তো মাঠে ফুটবল খেলতে গেছি, ওইখানের মধ্যে আপনার তখন তো মাঠগুলো এত পরিষ্কার ছিল না, কিসের মধ্যে জানি লেগে আমার পাটা কেটে গেছে।
মানে আমার পায়ের নিচের অংশটা কেটে গেছে। তো একদম পাটা এরকম মানে পাটা কেটে যাওয়ার পরে মানে খুব ফুলে গেছে। তো আমার আব্বুর কাছে তখন খবর আসছে, আমি ভয়ে কিন্তু আমার কাউরে বলি না বাড়িতে আইসা, যে আমি যদি আমার আম্মুরে যদি বলি তাহলে মনে করেন তো আম্মু তো আমার মারবে। পরে আমার সন্ধ্যার সময় আমার আব্বুর কাছে খবর আসছে যে এরকম এরকম আমার পা কেটে গেছে। আমার আব্বু তখন দোকান থেকে আসছে, আইসা দেখতেছে ঠিকই আমার পা কেটে গেছে, আমি বাড়িতে রাখছি। মানে অনেকটা কেটে গেছে, অনেক কেটে গেছে। আমার আব্বু বিশ্বাস করেন এত কাটা কাটছে যে আমাকে মানে পাটা সেলাই করা লাগছে। পরে আব্বু আমাকে ফার্মেসিতে নিয়ে যায়, ওইখান থেকে ফার্মেসিতে যিনি ছিলেন ইনি বলতেছেন যে বড় ডাক্তারের কাছে নিয়ে যান, কারণ এটা অনেক বড় মানে অনেক বড় কাটা, এটা আসলে ওভাবে করা যাবে না। পরে আরেকটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিলে পরে তিনি এটা সেলাই করে, মানে এরকমভাবে সেলাই করে দেয়। পরে বাড়িতে আসছি রাত্রে প্রায় 10:30 বাজে। 10:30 বাজে বাড়িতে আসার পরে আমার আম্মা আমার আব্বার সাথে এমন ঝগড়া করতেছে ভাই, মানে আমি কি বলবো না, আমি না বলে বুঝাইতে পারতেছি না। মানে আমার আব্বার গায়ে হাত পর্যন্ত তোলে যে কেন আমার ডাক্তারের কাছে নিয়ে গেল, কেন আমার পা সেলাই করায় আনলো, আমি কেন কারো কথা শুনি না, আমি কেন মাঠে মাঠে গিয়ে দুষ্টামি করি। আমার আব্বা বলতেছে আরে ও মাঠে গেছে খেলার জন্য, ও তো দুষ্টামি করার জন্য যায়নি। সব বাচ্চারা মাঠে খেলে, ও খেলতে গেছে, এখন ওর পা কেটে গেছে, এটাতে তো আর ওর দোষ না। আমার সৎ মায়ের কথা হচ্ছে পা কেটে গেলে গেছে, ওরা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কেন, ওর পিছনে টাকা কেন নষ্ট করতে হবে, তুমি ওর পিছনে টাকা খরচ করলা কেন, ওর চিকিৎসা তুমি কেন করলা। মানে ভাই কী পরিমাণে দুর্ব্যবহার আর করে। আমার আব্বা সারাটা রাত আমার আম্মার সাথে ঝগড়া করে বারান্দায় বসেছিল। আমি তো একা রুমে ঘুমাইতাম। আমি যে আমার আব্বারে বলি, ও আব্বা আপনি এসে আমার সাথে ঘুমান। আমার আব্বা বলে না, তোর সাথে ঘুমাইলে তোর আম্মা আরও ঝগড়া করবো, আমি ঘুমাবো না। আব্বা সারা রাত মানে বারান্দায় বসে থাকে, আমি তখন আবার গিয়ে ঘুমিয়ে পড়ি। এবং সকালবেলা আব্বা হাত মুখ দিয়ে দোকানে যায়, এবং দোকানে গেলে পরে আমি তো ঘরের মধ্যে আসি। এই সকালে সৎমা বলতেছে তোর বাপ কই, আমারে বলে। আমি বললাম আব্বা তো দোকানে গেছে। তা দোকানে গেল কেন, নাস্তা করে গেল না কেন? এই দোকানের মধ্যে গিয়া আমার আম্মু কী যে করে আল্লাহ জানে। দোকান থেকে আইসা মানে আমি পরে শুনছি আর কি, আমার আব্বুর নাকি মানে জুতো দিয়ে নাকি মারতে গেছে দোকানের মধ্যে। আমার সৎমা জুতো দিয়ে মারতে গেছে এবং পরে ঘরে আসছে। ঘরে আসার পরেই আমার সৎমা আমার মারতে শুরু করছে, এই তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তুই ঘরে থাকস কেন, তোর জন্য আজকে আমাদের সংসারে আগুন জ্বলতেছে, তোর জন্য আমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে কোনো মিল মহব্বত হচ্ছে না, ভালোবাসা হচ্ছে না, এই তুই বাড়ি থেকে বেরো। মানে আমার খুব মারে। মারার পরে আমি তখন মানে খাওয়া দাওয়া করি না, সারাদিন খাওয়া দাওয়া করি না। আব্বু দুপুরে বাড়িতে আসে না। তো রাত্রেবেলায় আপনার ধরেন রাত্রে তখন 9টা বাজে, তাও কিন্তু ওই দিনে বৃষ্টি, মানে বাইরে বৃষ্টি হইতেছে। 9টা বাজে আমার সৎমা বলতেছে যা পানি নিয়ে আয়, মানে আমার ঝক দিয়া পানি নিতে পাঠাইছে। তো আমার তো ওই মানে তো পা বসাইতে পারি না, পাটা তো ধরেন আপনার পুরো হয়ে গেছে, মানে সেলাই টেলে মানে সেলাই করা, তো মানে পানি লাগতে ডাক্তারে মানা করছে। আমি এই বৃষ্টির পানির মধ্যে তখন মানে যে আমি মানে কল পাড়ে গেছি খাওয়ার পানি আনার জন্য। এবং ওই সময় আমার আব্বা তখন দোকান থেকে আসছে। আসার পরে আব্বা আমারে বলে কিরে তুই এখানে আসলি কেন? আমি বললাম আম্মু বলছে পানি আনার জন্য। বলে তোর না পা কাটা, পায়েতে পানি লাগলে তোর এটা পাকবে না, সমস্যা হবে না? আমি বলি এখন আম্মু বলছে পানি আনার জন্য, পানি না নিলেও তো আম্মু আমারে বকবে। পরে বলে আয় বাড়িতে। পরে বাড়িতে গেছি, যাওয়ার পর আমার আব্বা শুধু আমার আম্মারে জিজ্ঞেস করলো এইটাই, যে তুমি জানো না যে মেরাজের পা কাটা, এরপরে ওরে তুমি কেন পানি আনতে পাঠাইছিলা? এইটা বলা মাত্রই আমার আম্মা কী করছে, ওই দৌড়ে এসে আমার আব্বারে মানে ধাক্কা দিয়ে বসছে। তা একটা মানুষ তো, তাই না? আমার আব্বা তখন আর সহ্য করতে পারি নাই। আমি এই প্রথম দেখলাম আমার আব্বা আমার মায়ের ধরে মারতে শুরু করছে। পরে মারতেছে, মানে আমি গিয়া দৌড়ছি, আমার ছোটো 2টা বোন আছে, ওরা কান্নাকাটি করতেছে, না আব্বারে আর ছুটানো যায় না। এবং একটা পর্যায়ে গ্রামের মানুষ তখন চলে আসে, এই বাড়ির ওই বাড়ির। আমার আব্বা আমার আম্মারে মারে, আমার আম্মু জুতা দিয়ে আমার আব্বারে মারে, সবার সামনে জুতা দিয়ে মারতেছে। এবং এরকম করতে করতে আম্মু মানে প্রায় উলঙ্গ হয়ে গেছে। এরকম একটা অবস্থা যে উলঙ্গ হয়ে আমার আব্বার লুঙ্গি ছিল পরনে, লুঙ্গি টাইনে খুলে ফেলছে, আব্বুর শার্ট টাইনে খুলে ফেলছে, মানে আমার আব্বুর শরীরে আর কিছু রাখে নাই। তাই গ্রামের সবাই আহারে সি 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 করতেছে। এবং সবাই তখন যে যার মতো করে চারদিকে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে মানে মানুষের এখানে দাঁড়াই থাকতে পারতেছিল না, যে মানে দুজনেই প্রায় মানে এই অবস্থা। এরপরে আমার আব্বু তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, মানে বাড়ি থেকে চলে গেছে। আব্বু চলে যাওয়ার পর আমি তো ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই রাখছি, কারণ আমার আম্মা তো এসে আমার মারবে, যেহেতু আমার জন্য ঝগড়া। আমি গিয়ে ঘরের দরজা লাগাই রাখছি। আমার যে দরজা ধাক্কাইতে আসছে, ওই দরজা খোল, আজকে তোরও জবাই দিব, আজকে তোরও মারবো। আমি তখন আর দরজা খুলি না, মানে ভয়ে ভয়ে দরজাটা আটকে ঘরের মধ্যে বসে আছি। পরে অনেকক্ষণ পরে আমার আম্মা সৎমা ঘুমিয়ে গেছে, আমি আর খাইও নাই। তাই সকালবেলা মানে ভোরে মানে আমি ঘুম থেকে উঠতেছি না, দরজা খুলতেছি না, কারণ আমার রুমের দরজা খুললেই তো আমার মানে মারবে টারবে। এরকম দরজা বন্ধ অবস্থায় চারদিকে কেমন চিৎকার চেঁচামেচি, এরকম
শোনা যাচ্ছিল, কিরে এরকম চিৎকার চেঁচামেচি শোনা যায় কেন, মানে প্রচুর চিৎকার চেঁচামেচি, এরকম এরকম একটা অবস্থার মধ্যে আমি তখন দেখলাম যে মানে প্রচুর কান্না শোনা যাচ্ছে, এদিক সেদিকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এবং কান্নার শব্দ শোনা যাওয়ার পরে আমিও তখন ঘর থেকে বের হয়েছি। ঘর থেকে বেরিয়ে দেখলাম সব আমাদের বাড়ির সব মানুষগুলো মানে আমাদের এদিকে একটা বিলের পার বলে একটা জায়গা আছে, বিলের পাড়ের দিকে যাইতেছে। এবং আমিও তখন বিলের পাড়ের দিকে দৌড়ে গেলাম এবং বিলের পাড়ের দিকে যাওয়ার পরে দেখি একটা আম গাছের নিচে আমার আব্বাকে শোয়াই রাখছে। একটা আম গাছের নিচে আমার আব্বা শুয়ে আছে এবং মানে মানে আমার আব্বা মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এবং বিলপাড়ের মধ্যে আমার আব্বাকে গাছের নিচে শোয়াই রাখছে। এবং আব্বাকে দেখার পরে মানে আব্বু মারা গেছে, মানে কি বলবো বলে বুঝাইতে পারবো না। আমার সৎমা তখন আমার আব্বারে ধরে চিৎকার করে কান্না করতেছে, তুমি আমারে কার কাছে দিয়ে গেলা, তোমার সন্তানদেরকে কার কাছে দিয়ে গেলা। মানে আমার সৎমা আমারে জলে ধরে চিৎকার করে কাঁদতেছে। মানে আমি অবাক হয়ে গেলাম, ওনার চোখে কিন্তু এক ফোঁটা পানি নাই, মানে চিৎকার দিতেছে, ওনার চিৎকারে এখানে মানুষ দাঁড়াই থাকতে পারতেছে না, কিন্তু চোখে এক ফোঁটা পানি নাই। এবং এরপরে পুলিশ আসে এবং পুলিশ আসার পরে আমার আব্বা লাশ তখন পুলিশে ওখান থেকে নিয়ে যায়। আমার সৎমা মানে আইরি কান্নাকাটি, মানে পুরো গড়ায় গড়ায় কাঁদতেছে। গ্রামের সব মহিলারা আমার আম্মারে বলতেছে যে কাঁদো না, স্বামী মরে গেছে, স্বামী থাকতে তো আর স্বামীর মূল্যায়ন করে নাই, স্বামীর দাম দেও নাই, এখন স্বামী মরে যাওয়ার পরে কান্দা কেটে লাভ আছে, এখন আর কান্নাকাটি করো না, কান্নাকাটি করে কী হবে। আমার সৎমা কান্নাকাটি যাকে একটা সময় লাশ আসছে বাড়িতে, আসার পরে লাশ দাফন কাফন হয়ে গেল। এইবার এই লাশ দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমার আব্বার কিন্তু অনেক সয় সম্পত্তি ছিল, মানে অনেক জায়গায় সম্পত্তি। আমার আব্বা ব্যবসা বাণিজ্য করতো, মানে প্রচুর জায়গা, কিন্তু অনেক জায়গায় সম্পত্তি। তো এবার আমার মা সৎমা করলো কি, জায়গা কোনোটা বর্গা কোনোটা বাগা এমনি অমনি দিয়া তখন পরিবার চালাইতে আসে, অনেক টাকা ইনকাম করতেছে। তো আমার সৎ মায়ের ভাই ছিল, মানে ওরা মানে আমার সৎ ভাইয়ের মানে সৎ মায়ের ভাই ছিল, ভাইরা তখন আসতো এই বাড়িতে। সৎ মায়ের ভাইরা আসতো, আইসারা জমি চাষাবাদ করতো এবং চাষাবাদ করে ওরাই নিয়ে যাইতো, ওরা চাষবাস করতো, ওরা বিভিন্ন ধরনের ফসলাদি লাগাইতো, ওরাই নিয়ে যাইতো। মানে এমন একটা অবস্থা যে ভাই আমারে 3 বেলা 1 বেলা খাবার দেওয়া হতো না। খাবার খাইতে গেলে আমার সাথে ঝগড়া করতো, খাবার খাইতে গেলে আমার সাথে ঝগড়া করতো, তাই খাবার খাবি কেন, তুই খাবার খাইতে আসোস কেন, মানে এরকম করে আমার সাথে ঝামেলা করে ঝগড়া করে, এরকম করে আমার তখন দিন আর রাতগুলো পার হইতেছিল। এমন করতে করতে আমি বেশিরভাগ সময় যে জিজের পারে মানে বিলের পারে আমার আব্বা মারা গেছে, তা আমি ওই গাছগুলোর নিচে সবসময় গিয়ে বসে থাকতাম, এগুলোর মানে নিচে বসে থাকতাম এবং ওই নীরব জায়গাগুলোর মধ্যে বসে থাকতাম। এমন করতে করতে একজন মহিলা মানে আমাদের পার্শ্ববর্তী বাড়িরে উনি আমারে দেখতো যে বেশিরভাগ আমি ওখানে বসে থাকি। পরে উনি আমার একদিন ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে কিরে মিরাজ, তুই এখানে সবসময় এসে বসে থাকিস কেন, আর এখানে না তোর আব্বা মারা গেছে, তা যেখানে তোর আব্বা মারা গেছে এখানে তো তুই এরকমভাবে যদি বসে থাকিস তাহলে তো তোর আব্বুর আত্মা তোরা টানবে, তুই তো মরে যাবি। তাই আমি বলতেছি যে আমি ওনার দাদি বলি আর কি, আমি বলি দাদি তাহলে কি আমি আমার আব্বার কাছে যেতে পারবো, আমি তো আমার আব্বার কাছে যেতে চাই। পরে উনি বলে তুই ছোটো মানুষ এগুলো কী বলিস, তুই তোর বাবার কাছে যাবি, পাগল হইছিস, খাইছিস? আমি বললাম না খাই নেই। বলে আমার ঘরে আয় খাবি। আমি বললাম না আমি খাবো না, আপনার ঘরে খাইলে আমার সৎমা যদি জানতে পারে তা আপনার গালাগালি করবে। পরে বলে আমার কিচ্ছু বলবে না, তুই আয় তো। পরে আমার টাইনে নিয়ে খাইতে দিছে। তো পরে খাইতে দিচ্ছে ওনার আরেকটা মানে ওনার মেয়ের একটা মেয়ে আছে, মানে ওনার নাতিন আছে একটা, নাম হচ্ছে নূপুর। মানে ওনার মেয়েরও এরকম অবস্থা, ওনার মেয়েরই বিয়ে দিয়েছিল। তো ওনার নাতিনটা হওয়ার পরে মানে নূপুর হওয়ার পরে এই বাড়িতে চলে আসে এবং চলে আসার পরে দেন ওই মেয়েটা মারা যায়, মানে নূপুরের আম্মু মারা যায়। তো উনি ওনার নাতিনটারে বড় করতেছে। এই মেয়েটা আমার থেকেও 2 বছরের ছোটো হবে, 2-3 বছরের ছোটো হবে। পরে মায়েরে বলতেছে যা পানি নিয়ে আয়, মিরাজ ভাত খাইবো। পরে পানি নিয়ে আসছে, আসার পর আমি ভাত খাইছি, পেট ভরে ভাত খাইছি এবং ভাত খেয়ে দাদিরে জড়াই ধরে বলতেছি দাদি আজকে মনে হয় অনেক দিন পরে, আমার মা মরার পরে মনে হয় এতগুলো ভাত খাই নেই, আজকে একদম ভরপেট ভাত খাইছি, আমার পেট ভরে গেছে। পরে বলতেছে তোর যখনই খিদা লাগবো তুই তখনই আমাদের এনে চলে আসবি, তোর কোথাও যাওয়ার দরকার নেই, তোর মা যখন ভাত না দিব তুই আমার এখানে চলে আসবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার যখনই খিদা লাগবো আমি তখনই আপনার কাছে চলে আসবো। তো আমার যখনই খিদা লাগতো আমি এই ঘরে চলে আসতাম, আইসা বলতাম ও দাদি কী রান্না করছো দাও খাই, তাই খাবার দিত, আমি খাইতাম। এই দাদির সাথে আমার সম্পর্কটা তখন খুব ভালো হয়ে যায় এবং দাদির যে নাতনি আছে নূপুরের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। তখন আমার ভিতরে যে একাকিত্বের একটা ফিল, মানে পারিবারিক একটা কষ্ট, না পাওয়ার একটা যন্ত্রণা, এই জিনিসগুলো থেকে আমি আস্তে আস্তে করে বেরিয়ে আসতেছিলাম। এবং নূপুরও আস্তে আস্তে করে বড় হচ্ছে, ও পড়াশোনা করতো না, ছোটোকালে হয়তো মাদ্রাসায় একটু একটু পড়াশোনা করছে, এরপর আর পড়াশোনা করে না। ওর মামারা আছে, আবার নূপুরের মামা আছে। তো তখন নূপুর আমি বেশিরভাগ সময় মাঠে ঘুরতাম, মানে মাঠের মধ্যে নূপুর শাক আনতে যাইতো, অনেক সময় আপনার কুলমির শাক, এই শাক ওই শাক মাঠ থেকে উঠাইতে যাইতো। তারপরে ওই শাকগুলো তখন আমি সহ যাইতাম, গিয়ে ওরে শাক উঠিয়ে দিতাম, ওর দাদি রান্না করতো, শাক ভাজি করতো, তারপর আমরা কাঁচামরিচ দিয়ে ভাত খাইতাম। মানে এরকম করতে করতে আমি ওই নূপুরের সাথে আমি মানে বড় হই আর কি, এক কথায় যেটা। এবং ওদের পরিবারে আমি খাবার খাইতাম, মানে আমি ওদের পরিবারে খাবার খেয়ে বেঁচে আছি, সোজা কথার যেটা।
এবার বড় হবার পরে আমার বয়স তখন প্রায় 17-18 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি নূপুরের কাছে যাইতাম এবং এরকম করতে করতে নূপুরের সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে গেছে, মানে আমরা দুজন দুজনকে ভালোবাসি, মানে ছোটোবেলা থেকেই তো একসাথে আমরা বড় হয়েছি। তো দেখা যায় কি যে কেউ কাউরে ভালোবাসি বলে নেই ওভাবে যে আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, এরকম ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু একজন আরেকজনকে ভালোবাসি, মানে এটা বুঝি যে একজন আরেকজনকে খুব ভালোবাসি, মানে একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝি না, এই জিনিসগুলো কিন্তু বুঝতাম। পরে ওর সাথে এখানে সেখানে ঘুরতাম, মানে অনেক রোমান্টিক, মানে অনেক রোমাঞ্চকর সময় আমি ওর সাথে কাটাই, মানে অনেক মধু সময় ওর সাথে কাটাই ঘুরে ফিরে, এবং দুজনে খুব গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। মাঝে মাঝে রাতের বেলায় আমি আসতাম, তারপরে ও হচ্ছে আমার সাথে বসে থাকতো, এবং এরকমও হয় মাঝে মাঝে রাতের বেলায় আমার আব্বা যেখানে মারা গেছে আমি ওর ওইখানে নিয়ে যেতাম, ও যেতে চাইতো না। পরে আমার আব্বা আমার কবরের কাছে মাঝে মাঝে গিয়ে জিয়ারত করতাম, ওইখানে নামাজ পড়তাম, মানে বসে থাকতাম, আব্বা আম্মার জন্য মুনাজাত দিতাম, কান্নাকাটি করতাম, কারণ আমার আব্বা আম্মার কবর পাশাপাশি একসাথেই হয়েছিল। তো এরকম করতে করতে পরে আমার আম্মার কাছে এই জিনিসগুলো তখন খবর হয়ে যায় যে আমি ওই বুড়ির কাছে যাচ্ছি বা নূপুরের সাথে চলতেছি ফিরতেছি। এবার আমার আম্মা কী করে, ওই মহিলারে গালাগালি করে, নূপুরের দাদিরে, যে এই মহিলা তুই আমার ছেলের পিছনে তোর নাতিনরে লাগাই দিছস, কিল্লেগা লাগাই দিছস, আমার ওই ছেলের নামে জায়গায় সম্পত্তি সেগুলো ভোগ করার জন্য, মানে খুবভাবে নূপুরের মারে গালাগালি করে আর নূপুরের দাদিরে গালাগালি করে। পরে নূপুরের দাদিও তখন মন খারাপ করে, তখন আমি নূপুরের সাথে গোপনে দেখা করি। আমি নূপুরকে বলি যে নূপুর এরকম এখন আমি কি করব, এরকম যে ঝামেলাগুলো হইতেছে। নূপুর আমারে বলে এসব নিয়ে তুমি টেনশন করো না, তো তোমার যখনই মন চাইবো তুমি আমাদের ভিটায় চলে এসো, আমাদের বাড়িতে চলে এসো, তোমার মা কি বলবে না বলবে এসব নিয়ে তুমি চিন্তা করো না। এমন করতে করতে একটা পর্যায়ে মা দেখলো যে মা যতই চেষ্টা করতেছে যে নূপুরের পরিবার থেকে আমাকে সরাই আনার জন্য, নূপুরের সাথে না মিশার জন্য, নূপুরের সাথে না কথা বলার জন্য, বাট আমি এরপরেও বারবার নূপুরের সাথে মিশি, ওর সাথে কথা বলি, ওর সাথেই সময় কাটাই। একটা পর্যায়ে আমার আম্মা তখন বাধ্য হয়ে করলো কি, আমার মা আমাদের সাথে কথাবার্তা বললো, এবং কথাবার্তা বলার পরে আমার ছোটো মামা, মানে আমার একদম ছোটো যে মামা, মানে আমার সৎ মামা আর কি, ওই ছোটো মামার একটা মেয়ে আছে, নাম হচ্ছে মারিয়া, এবং জন্মের কালো, মানে এত কালো মেয়ে মনে হয় আমি আমার জীবনে দেখি নাই, যার চোখগুলো পর্যন্ত কালো। যাই হোক, আল্লাহ বানাইছে কালো। তো এখন হলো কি, আমার আম্মা হঠাৎ করে দেখি একদিন আমারে বলতেছে যে আমার ওই ছোটো মামার মেয়ে মারিয়ার আমার বিয়ে করাবে। আমার মা আমারে বলতেছে, তো মা বুঝছে যে নূপুরের সাথে আমার সম্পর্ক আছে এই জন্য। পরে আমি তখন বলছি যে না, আমি ওই মেয়ের বিয়ে করবো না, এই মেয়ে অনেক কালো, তা এরকম কালো মেয়ে আমি বিয়ে করবো নাকি। পরে আমার মা বলতেছে না, কালো হইলেও মেয়ে ভালো আছে, মেয়ের বাপ মা ভালো আছে, বংশধর মাইয়া, তুই যে মাইয়ার কাছে যাস ওই মেয়ের তো মাও নাই, ওই মেয়ে তো খারাপ নষ্ট মেয়ে, এই মেয়ে পুরো এই ছেলের সাথে ওই ছেলের সাথে পুরো গ্রামে সম্পর্ক করে বেড়ায়, তাই মারিয়া ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, ওরে বিয়ে করাইলে তোর ভালো হইব, ওরে তুই বিয়ে করবি। আমি তখন নূপুরে জানাইলাম যে নূপুর, আম্মা তো এরকম করে আমার ছোটো মামার মেয়ে মারিয়ার আমার বিয়ে করাতে যাচ্ছে, আমি এখন কি করব। নূপুর আমারে বললো আমি তোমার কিছু বলতে পারবো না, কি করবা না করবো এটা তুমি জানো। পরে আমার আম্মা যতই আমার প্রেশার দিয়ে আমি বিয়ে করি না, মানে মারিয়ার সাথে আমি কথাও বলি না, বিয়েও করি না। এবং এরকম করতে করতে একদিন আমি দেখলাম, আমি নূপুরে বলতেছি নূপুর কিছু না মনে করলে একটা কাজ করে চল, আমি ওর তুই বিয়ে করে ফেলি। ওই সময় কিন্তু ও অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, বড় হয়ে গেছে। পরে ও আমারে বলতেছে না, আমি এখন বিয়ে করলে পরে তোমার আম্মা আরও ঝামেলা করবো। আমি বললাম না, ঝামেলা করবে না, তুই চল কাজী অফিসে নিয়ে আমি তোর আজকেই বিয়ে করবো। পরে ওর দাদিরও সহ সাথে করে নিয়ে আমি একদিন একটা কাজী অফিসে নিয়ে নূপুরে বিয়ে করে ফেলি। এবং বিয়ে করার পরে নূপুরের দাদি তখন আমারে বলে, দেখ মিরাজ, তুই আমাদের ঘরেই ছিলি, আমি তোরে খাওয়াইছি, তুই আমার নাতির মতো, তাই তুই কিন্তু খবরদার তোর আম্মার কাছে বা গ্রামের কারো কাছেই তুই বলিস না তুই যে নূপুরে বিয়ে করছিস, কারণ এটা যদি গ্রামের মানুষ জানতে পারে তাহলে তোর মা কিন্তু আমাকে আস্ত রাখবে না। তোর মা অনেক ডিয়ারিং মানুষ, এবং তোর যে মামারা আছে তারাও খুব খারাপ। তো তুই এটা সময় যখন হবে আমি তোরা নিজেই বলবো, কখন বলতে হবে তুই তখন বলবি, এর আগে কাউরে বলার দরকার নাই। তা আমি তখন বললাম যে ঠিক আছে আমি বলবো না। আর আমার মা তো ভাই কী যে করতেছে ওই বুড়ির সাথে, মানে দাদির সাথে, যে তুই তো নাতিনরে লাগাই দিছস, কখনো চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, গ্রামের সর্দারের কাছে, এইখানে ওইখানে, মানে বিভিন্ন জায়গায় খালি বিচার দিতেছে। একটাই বিচার, মানে বিচার একটাই দিতেছে যে ও আমার মানে এরে বিয়ে করছে কইরা, মানে একটাই বিচার দিতেছে যে এই বুড়ি তার নাতনিটা আমার ছেলের পিছনে লাগাই দিছে, আমার ছেলের নামে জায়গা আছে, সম্পত্তি আছে, এগুলো ভোগ করার জন্য, ভোগ দখল করার জন্য, মানে প্রতিনিয়ত যেভাবে পারতেছে আর কি, এইভাবেই নূপুরের দাদির সাথে আমার আম্মা খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে, মানে দুজনের মাঝে একটা, মানে আমার আম্মা একটা আক্রমণাত্মক ব্যবহার করে ওনাদের সাথে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার 2 মামা আসছে, মানে আমার মামারা খুব ডিয়ারিং ছিল, মানে আমার ওই যে মারিয়ার আব্বু আর হচ্ছে এরা খুব ডিয়ারিং, মানে খুবই খারাপ। এরা আসছে, আসার পরে তখন আমার নূপুরদের ঘরে গেছে, যাইয়া নূপুরের দাদিরে মানে কী জানি বলে আসছে।
নূপুরের মামাদেরকে নূপুরের দাদিরে কী জানি বলে আসছে, এবং বলে আসার পরে আমার মায়ের এসে বলতেছে, আপু আর কোনো টেনশন নাই, কিছু হবে না, চিন্তা করিস না। এই কথা বলে তারা তখন চলে গেল। কিন্তু এরপরের দিন সকালবেলা আমি মাঠে গেলাম যে নূপুরের সাথে দেখা করবো, নূপুর আসলে কথা বলবো, যে কালকে রাতে আমার মামারা গিয়ে ওর দাদির সাথে কী কথা বলছে আমি শুনবো। কিন্তু ভাই অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, নূপুর দেখি আর আসে না। পরে দাঁড়ায় থাকতে কিরে নূপুর আসে না কেন। এরপর আমি নূপুরের বাড়ির দিয়ে গেলাম, এবং নূপুরের বাড়ির দিকে ঢুকতেছি, ওই সময় নূপুরের মামা আমার দেখছে, যাইতেছি। পরে আমার দেখে বলতেছে, এই মিরাজ তুই কই যাস? আমার বলে, আমি কিন্তু দাদির কাছে যাবো। বলো তো দাদির কাছে কোনো কাম নাই, তুই যা, চলে যা। আমি বললাম, মামা এরকম করে বলতেছেন কেন? আমি একটু দাদির সাথে কথা বলি। বলে, তোরে মানা করছি না, তুই আমাদের বাড়ির ত্রিসীমানায় কিন্তু আর ঢুকবি না, তুই কোনোদিন আমাদের বাড়ির মধ্যে আর যাবি না, তোরে যাতে আমি আমাদের বাড়ির আশেপাশে না দেখি, এই বের হতো এখান থেকে যা। মানে অসম্ভব রকম দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে আমাকে তখন ওখান থেকে বের করে দেয়। তুই এখান থেকে যা, তোরে যাতে আমি আর কোনোদিন আমাদের বাড়ির আশেপাশে না দেখি। এরকম করে প্রায় 3-4 দিন কেটে গেল, আমি আর নূপুরের আশেপাশে যেতে পারি না, এবং নূপুরকে আমি আর দেখিও না, নূপুর আর বাড়ি থেকে বেরও হয় না, এবং নূপুরের দাদিরও আমি আর দেখতে পাই না। তো দাদি না আমার মানা করছে যে আমি যে নূপুরে বিয়ে করছি এটা যাতে আমি কারো কাছে না বলি, এবং বললে খুব সমস্যা হবে। এরকম করতে করতে আমি আর দাদিরও দেখি না, নূপুরেও দেখি না। মানে সেই রাতের পর থেকে দাদি আর নূপুর যে কই গেল আমি আর খুঁজেই পাই না তাদেরকে। মানে অনেক জায়গায় খুঁজছি, এবং দেখতে প্রায় দীর্ঘ 1 মাসের মতো কেটে গেল। আমি গোপনে নূপুরদের বাড়িতে লোক পর্যন্ত পাঠাইছি, মানে অন্য মহিলা আছে না, বাড়ির মহিলা, এদেরকে পাঠাইছি যে খবর নেওয়ার জন্য যে নূপুর ঘরে আছে কিনা। কিন্তু নূপুরের ওই ঘরে গিয়ে আমার ওই মহিলারা বলতেছে নূপুরের দাদিও বাড়িতে নাই, এবং নূপুরও বাড়িতে নেই, এবং তারা কোথায় গেছে, কই চলে গেছে এই বিষয়ে মানে নূপুরের মামা মামি অথবা নূপুরের আত্মীয় স্বজন কেউ কোনো কিছু বলে না যে কোথায় চলে গেছে। মানে এরকম করে প্রায় 15 দিন কেটে যাওয়ার পরে এবার শুরু হলো আমার সৎ মায়ের আমার উপর অত্যাচার। একে তো এই দিক দিয়ে আমি নূপুরকে হারাই ফেলছি, নূপুরকে হারাই আমি পাগলের মতো হয়ে গেছি, নূপুরে খুঁজতেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার সৎ মা করতেছে যে আমি মারিয়ারে বিয়ে করার জন্য, মানে মারিয়াকে বিয়ে করার জন্য আমার উপরে খুবভাবে মানে চাপ প্রয়োগ করতেছে, তুই মারিয়ারে বিয়ে কর, তোর মারিয়ারে বিয়ে করা লাগবে, মানে বিয়ে করতে হবে। আমি তখন বললাম যে না, আমি বিয়ে করবো না, আমার এখন বিয়ে করতে ইচ্ছে করতেছে না, আমার ভালো লাগে না, আমি বিয়ে করবো না। ভাই বিশ্বাস যদি করেন, ওই সময় আমার মা কী করে, মানে জুতা নিয়ে ঝাড়ু নিয়ে আমার আব্বার কবরে গিয়ে আমার পিটায়। মানে আমার আব্বার কবর পিটায়, আমার মায়ের কবর পিটায়, আমার চোখের সামনে, এগুলো নিজের চোখে দেখতে পাই। মানে ঝাড়ু নিয়ে জুতা নিয়ে, আমি যখনই বলি বিয়ে করবো না, এই ঝাড়ু জুতা দিয়ে গিয়ে আমার বাবার কবরে, মায়ের কবরে মারে, যে এরকম কুলাঙ্গার সন্তান দুনিয়াতে রেখে গেলি কেন, এরকম করে মারে। তো তাদের ওই মায়ের সহ্য করতে না পেরে একটা সময় আমি তখন মানে বাধ্য হয়ে, প্রায় 2 মাস পরে, নূপুর চলে যাওয়া 2 মাস পরে আমি তখন বাধ্য হয়ে আমি মারিয়ারে বিয়ে করার জন্য রাজি হই। শুধুমাত্র আমার এই আব্বার কবরে যে জুতা দিয়ে মারতো, এই জিনিসটা ভাই আমি নিতে পারতাম না। মানে এই জিনিসটা আমার সহ্য হয় না যে আমার আব্বার কবরে কেন জুতা দিয়ে মারবে। আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই, আমার আব্বা তো কোনো অপরাধ করে নাই, তো আমার আব্বার কবরে জুতা দিয়ে মারবে কেন? শুধু আমার আব্বাকে রক্ষা করার জন্য আমি তখন সহ্য করতে না পেরে আমি বললাম যে ঠিক আছে, আমি বিয়ে করব। আমার আব্বার কবরে জুতা দিয়ে মাইরেন না, আমার আব্বারে মাইরেন না, আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। এরপর আমি বিয়ে করার জন্য রাজি হলাম। এবার আমার জন্য মেয়ে দেখা হলো, এবং মেয়ে দেখা হলো, এদিক সেদিকে মেয়ে দেখতেছে, এবং ওই মারিয়ারে আমাকে বিয়ে করাই দিবে। পরে মারিয়ার জন্য কথাবার্তা সব কিছু ফাইনাল হলো। এবার আমি বিয়ে করে মারিয়ারে বাড়িতে নিয়ে আসছে। তো বাড়িতে নিয়ে আসার পরে আমি বাসর ঘরে, মারিয়ার সাথে আমার বাসর ঘর হবে, মানে ভয় না ভাই, ভাগের ঘরে ভাগে হয়, বিড়ালের ঘরে বিড়ালি হয়। বাসর ঘরে আসার পর আমি চিন্তা করতেছিলাম যে মারিয়ারে আমি সব কিছু বুঝিয়ে বলবো যে আমি নূপুরে বিয়ে করছি, নূপুর তো আমার বিবাহিতা বউ, এবং তুমি প্লিজ মানে আমার সাথে এরকম কোনো কিছু করো না, আমি আগে পরে নূপুরের কাছে চলে যাব, কারণ আমি নূপুরকে ভালোবাসি। এই জিনিসগুলো আমি ভাবছিলাম যে মারিয়ারে বুঝিয়ে বলবো, এবং এইটা চিন্তা ভাবনা আমি করতেছি। কিন্তু ভাই মারিয়ার সাথে আমার যখন বাসর ঘরে ঢুকার পরে আমি এগুলো মারিয়াকে বলছি, মারিয়া দেখো এমন ঘটনা, এগুলো বলার পরে ওর ভিতরে না কোনো রিয়েকশান নাই। মানে আমি যে মানে অলরেডি ও আমার কি বলে জানেন, আমারে বলে যে আপনার মতো এত সুন্দর একটা ছেলে, তা 2-1টা প্রেম করতেই পারেন, 2-1টা বিয়ে করতেই পারেন, তাতে কি? আমি বললাম দেখো আমি বিয়ে করছি, ওর অলরেডি আমার বউ, আমার কলমা কাবিন আছে। পরে বলে 1000টা থাকুক, তাতে কি, এখন তো আপনি আমাকে বিয়ে করছেন, এখন আমি আপনার বউ। মানে আমি ওরে বুঝাইতে পারলাম না, এবং বাসর ঘরে ওর যা করা দরকার আমার সাথে ওর জোর জবস্তি করে ও তাই করে গেল, এবং আমিও তা নির্বোধ বোকার মতো সহ্য করে গেলাম, কারণ আমার তো আর কিছু করার নাই। আমি কারে কি বলবো? এবার আমার উপরে হচ্ছে এক প্রখর নির্যাতন। মানে ও যেমনি বলে, মারিয়া যেমনি বলে আমার এমনি চলা লাগতেছে, মারিয়া যা বলে আমার তাই করা লাগতেছে। মানে আমি আর এগুলো নিতে পারতেছি না। এইভাবে মারিয়ার সাথে সংসার করলাম, তাও 3 মাসের মতো। এবং মারিয়ার ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয় নাই, ওই 3 মাসের মধ্যে আমি ওরকম কোনো নিউজ পাই নাই। এবং 3 মাস পরে হঠাৎ করে আমি খবর পাইছি নূপুর আর নূপুরের নানি নাকি বাড়িতে আসছে। এরকম খবর পাইলাম নূপুরের নানি বাড়িতে আসছে। আমি তখন মাঠের ধারে খবর পাইছি। খবর পাওয়ার পরে মাঠে কাজ করতেছি, এই খবর পাই আমি তখন দৌড়ে আমার বাড়ির দিকে আসছি।
এবং আমার বাড়ির দিকে এসে দেখতেছি আমার বাড়ির ভিতরে প্রচণ্ড রকমের মানে ঝগড়া শোনা যাচ্ছে। কি রে ঝগড়া করতেছে কে, এরকম ঝামেলা করতেছে কে? পরে বাড়ির মধ্যে যাই দেখতেছি যে মানে নূপুর দাঁড়ায় আছে, মানে এরকম ঝামেলা করতেছে। পরে নূপুরের দাদি টাইনে নিতে মানে নানি টাইনে নিতে পারতেছে না, যে এখান থেকে চল, এখানে থাকিস না, চল, মানে টাইনে নিতে পারতেছে না। নূপুর বলতেছে আমি তোদের 14 গোষ্ঠী আইনের ভাত খাওয়াবো, এবং আমার কাছে এসে বলতেছে তুমি কিভাবে পারলা বিয়ে করতে। আমি ওরা বললাম যে তুমি কোথায় চলে গেলা, আমি তো আজকে 5টা মাস তোমাকে পাগলা কুকুরের মতো রাস্তায় ঘুরছি, তুমি কই গেলা? আমার বলে আমার জোর করে আমার দাদি এখান থেকে নিয়ে গেছে, আমার মামার আমার জোর করে এখান থেকে বিদায় করছে, আমি চলে গেছি, কিন্তু তুমি যে বিয়ে করে ফেলবা এটা তো আমি ভাবতে পারিনি, বিয়ে করছো না, আমি তোমার মজা দেখাবো। এই বলে ও তখন করলো কি, মানে ওর মানে নানিরে ধাক্কা মাক্কা দিয়ে এখান থেকে চলে গেছে। এবং চলে গিয়ে থানাতে কী করছে না করছে আমি জানি না, আমি শুনছো নাকি থানাতে গেছে। তো এখন ও থানাতে যাবে না কোথায় যাবে, আমি তো ওরে ভালোবাসি, আমি তো নূপুরে ভালোবাসি। এবং থানা থেকে তখন পরের দিনে সকালবেলা এসেই পুলিশ আমাকে ধরে ফেলে। সকালবেলা 8টা বাজে পুলিশ আসে, এবং পুলিশ আসার পর আমি নর্মালি পুলিশের সামনে যাই, এবং সামনে যাওয়ার পর আমার পুলিশ বলে আপনি নূপুর নামের কাউরে বিয়ে করছেন? আমি বললাম হ্যাঁ করছি। বলে নূপুরের পরে যে আরেকটা মেয়েকে বিয়ে করছেন এটা কি নূপুরকে জানাইছেন? আমি বললাম না জানাইনি। পরে বলে আপনার নামে নূপুরে মামলা করছে, চলেন। ওইখান থেকে নূপুর আমাকে তখন ধরে নিয়ে চলে গেছে, মানে পুলিশ আমাকে ধরে নিয়ে চলে গেছে। এবার ধরে নিয়ে চলে যাওয়ার পরে আমি তখন থানায় হাজতে, এবং থানা হাজতে থাকা অবস্থায় তখন আমি পুলিশের মাধ্যমে জানালাম যে আমি মারিয়াকে তালাক দিয়ে দিব, আমি সেকেন্ডলি যাকে বিয়ে করছি আমি তাকে তালাক দিয়ে দিব। এবং এইটা বলার পরে আমি তখন মারিয়াকে ওই জেলখানায় থাকা অবস্থায় তালাক দিয়ে দিই। এবং তালাক বাবদ যেই টাকাটা আসে ওই টাকাটা, মানে যে টাকা কাবিন হয় ওই কাবিনের টাকা নূপুরের যে নানি ছিল, নানির কিছু গয়না আছে, উনি এই গয়নাগুলো বিক্রি করে নূপুরকে টাকা দেয়, সেই টাকা নূপুর কোর্টের মাধ্যমে দিয়ে এরপরে মারিয়ার সাথে আমাকে তালাক করাই ফেলায়। মারিয়ার সাথে আমার তখন তালাক হয়ে যায়। তো মারিয়ার যে বাবারা ছিল, মানে মারিয়ার বাবা ছিল, তারপরে মারিয়ার চাচারা ছিল, মানে আমার ওই মামারা ছিল, এরা কিন্তু অনেক ঝামেলা করার জন্য এখানে আসছিল। কিন্তু ওই মুহূর্তে নূপুরের পক্ষে আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার অথবা অনেকগুলো লোক তখন নূপুরের সাপোর্ট নিয়ে নেয়, মানে নূপুরের সাপোর্ট নেয়। এবং নূপুরের সাপোর্ট নেওয়ার কারণে ওর মানে মামারা আর কোনো কিছু করতে পারে না, মানে আমার মামারা আর কিছু করতে পারে না। যাই হোক, পরে নূপুর নিজেই মামলা উঠে আমাকে তখন আমার বাড়ি থেকে নিয়ে আসে, মানে জেল থেকে আমাকে নিয়ে আসে। এবং জেল থেকে নিয়ে আসার পরে আমাকে তখন নূপুর ডিরেক্টলি ওর মামার বাড়িতে নিয়ে আসে, মানে যে বাড়িতে ও থাকতো আমি তখন ওই বাড়িতে চলে গেছি। নূপুরের নানির সাথে থাকতেছি, ওই বাড়িতে খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি। তো এদিক দিয়ে আমার মা কী করলো, মানে মনে হয় কারোর সাথে আলোচনা করছে বা কি, এরই মাঝে আমি নূপুরের বাড়িতে থাকার প্রায় 1 মাসের মাথায় একদিন সকালবেলা আমার মা আসছে, মানে নূপুরদের বাড়িতে, মানে নূপুরের নানার বাড়িতে আসার পরে আমার মা কী করছে, মানে গিয়ে হচ্ছে নূপুরের দাদির পা ধরে, মানে নূপুরের নানির পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। নূপুরের নানি বলতেছে যে আপনি আমার পা ধরে কাঁদতেছেন কেন, কী হয়েছে? বলে আপনি আমার ছেলেরে ফিরিয়ে দেন, আপনি আমার মানিকরে ফিরিয়ে দেন। মানে আমার প্রতি তার কী দরদ, কী ভালোবাসা, কান্না করতেছে যে আপনি আমার ছেলেরে ফিরিয়ে দেন, আমার ছেলের আমি নিয়ে যাব। পরে নূপুরের নানি বলতেছে আপনার ছেলে তো বিয়ে করছে, এখন বিয়ে যেহেতু করছে আপনাকে তো আপনার এই বৌমারে সহ নিয়ে যেতে হবে, তাই না? আপনি তো শুধু আপনার ছেলে নিতে পারবেন না। পরে বলে হ্যাঁ আমি আমার বউ নিয়ে বাড়িতে যাবো, আমি আমার বউ নিয়ে আমার ছেলে নিয়ে যাবো, আপনি আমার বউ আর আমার ছেলেরে দিয়ে দেন, এরকমভাবে বলতেছে। পরে নূপুরের মানে নূপুরের নানি বলতেছে যে ঠিক আছে আমি নূপুরের মামাদের সাথে কথা বলি, আপনি বিকেলবেলা আসেন না। উনি আসে না। এবার নূপুরের মামারা তখন দুপুরে আসছে মাঠ থেকে, আসার পরে এবার আমার মা এদেরকে বলতেছে যে আমি যা অন্যায় করছি, যা অপরাধ করছি, আমার কাছে আমারে আপনারা মাফ করে দেন, আমারে আপনারা ক্ষমা করে দেন, আমি আমার ছেলে আর আমার ছেলের বউ নিয়ে আমি বাড়িতে যাব, আমাকে আমার ছেলের বউ নিয়ে বাড়িতে যাইতে দেন, এবং বাকি সব অপরাধের জন্য আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন, আমার ছেলেকে আর আমার ছেলের বউকে আমার সাথে দিয়ে দেন, মেহেরবানি করে আমি তাদেরকে নিয়ে বাড়িতে যাব। তারপরে নূপুরের মামা তো অবাক হয়ে গেল যে কী ব্যাপার, আমার আম্মা এরকমটা কেন করতেছে। মানে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যদি নিতে চান তাহলে এভাবে তো নিতে পারবেন না, আমরা অনুষ্ঠান করে দিব, আর এই বিয়ের অনুষ্ঠানে যত টাকা খরচ হবে সব টাকা আমরাই দিব, আমরাই টাকা খরচ করে অনুষ্ঠান করে তারপরে আমরা এই নূপুর আর আপনার এই মিরাজরে আমরা বাড়িতে পাঠাবো। আমার সৎমা তখন বলতেছে না না না, আমার ছেলের বিয়ে আমি করাই নিয়ে যাবো, আপনারা কেন টাকা খরচ করবেন, আপনাদের কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না, আপনারা কোনো টাকা পয়সা খরচ করবেন না, আমি আমার ছেলের বিয়ে করে ছেলের বউ নিয়ে আমি বাড়িতে যাব, আপনাদের টাকা খরচ করতে হবে না। এর পরের দিন আমার মা তখন বাজার থেকে গরু কিনে আনে, মুরগি কিনে আনে, এরপরে এটা ওইটা করে 2 দিনের মাথায় আমার মা তখন বিশাল এক অনুষ্ঠান করে, অনেক বড় অনুষ্ঠান করে। এবং অনুষ্ঠান করে তখন এই নূপুরকে তখন বউ বানিয়ে আমাকে তখন মা তখন নিয়ে যায় আমাদের বাসায়, মানে আমাদের বাড়িতে নিলে পরে আমার মায়ের যে 2টা মেয়ে ছিল মাহমুদা আর মাহফুজা, এই মাহমুদা আর মাহফুজা ভাই আমার মায়ের থেকেও আরও ডেয়ারিং। মানে ওরা 2টা, মানে আমি ওদেরকে ছোটোবেলায় এত আদর করছি, আমি নিজে ওদেরকে কোলে পিঠে করে মানুষ করছি, এরা আমার কলিজার টুকরা ছিল আমার এই 2 বোন। ভাই বিশ্বাস করেন এই দুই বোন আমার সাথে কথা বলে না,
আমি যত দূর সামনে যাই আমার সাথে কথা বলে না, আমার দিকে মানে অন্যভাবে তাকায়, মানে কী যে একটা অবস্থা আমি না বলে বোঝাতে পারবো না, মানে অন্যরকম একটা অবস্থা। কোনো একটা কথা বলতে মানে কোনো একটা কথা বলতে গেলে আমাকে মূল্যায়ন করে না। মানে আমার এই ছোটো দুই বোন, এবং দুই বোনে হচ্ছে খুব ডেয়ারিং, মানে ডেয়ারিং বলতে ফুল ডেয়ারিং। পরে আমি ওইখানে আসি, তো এইখানে আমি পড়ে আসি। তাই এখানে পড়ে থাকা অবস্থায় মানে আমার ওই সৎ মা আমার নূপুরের সাথে ভাই কী ধরনের ব্যবহার করে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার সৎ মা মানে কিচ্ছু বোঝে না নূপুরে ছাড়া। এই নূপুর না খাইলে খাইবো না, এবং কোনোভাবে যদি আমার সৎ বোনেরা নূপুরের সাথে একটু খারাপ ব্যবহার করছে বা একটু ঝগড়া করছে বা একটু জোরে কথা বলছে, উচ্চস্বরে কথা বলছে, আমার সৎ ভাই বোনদেরকে আমার মা মারার জন্য আসে, লাঠি নিয়ে আসে, আইসা পিটায়, বলে যে মিরাজের বউ, আমাদের সম্মান, ওর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ওর সাথে দুর্ব্যবহার করা যাবে না, ও যেভাবে থাকতে চোখে এইভাবেই রাখতে হবে, এটা ঘরের বউর সাথে খারাপ ব্যবহার করা যায় না। মানে আমার বোনদের গায়ে হাত তুলে আমার বোনদেরকে মারে, এবং মাইরে আমার আম্মা আমার বোনদেরকে এগুলো বোঝায়। মানে আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে ভাই ভূতের মুখে রাম রাম, এটা শুনতেই তো সত্যি বড় মানে অবাক লাগে যে যেই সৎমা আমার এই পরিবারে থাকতে দিত না, আমাকে খাইতে দিত না, প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলতো, আমার সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, এখন আমার এই সৎমা কিনা আমার প্রতি তার এত ভালোবাসা, মানে এত ভালোবাসা যে বলে বোঝানো যাবে না। আমি তখন চিন্তা করতেছি এত ভালোবাসা কেন, মানে আমি না বুঝতে পারি না। এরপর আমার আম্মা করে কি, ধরেন সকালবেলা উঠা মানে নূপুরে কোনো রান্নাবান্না করতে দেয় না, এই নূপুর কোনো কাজ করতে পারবে না, নূপুর আমাদের ঘরের বউ, নূপুর বউয়ের মতো থাকবে। এই নূপুরের যা লাগে, নূপুরের যে কাপড় চোপড়গুলো, ওর যে জামা কাপড় পরতো, ওই জামা কাপড়গুলো পর্যন্ত আমার আম্মা ধুয়ে দিত। আমার আম্মা এই জামা কাপড়গুলো নিয়ে হচ্ছে মানে যাইতো না, জামা কাপড় ধুয়ে দিত, এবং নূপুর তুমি কী খাইবা, মানে ও যেটা খাইতে বলে আমার মা কী করে ওইটা ম্যানেজ করে নিয়ে আসে। তা এরকম করে সময়গুলো কাটতেছে, এবং কাটতে কাটতে একটা বিষয় আমি খেয়াল করে দেখতাম, মাঝে মাঝে আমার মা কী করতো, আপনার ফজরের নামাজের আগে, মানে যখন ফজরের আজানটা দেয় না, ফজর নামাজের আগে আমি যখন অনেক সময় তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠতাম, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, ওই মুহূর্তে আমি দেখতাম কি যে আমার সৎমা মানে হাতের মধ্যে অনেকগুলো মানে কী জানি নিয়া, আমাদের বাড়ির পিছনে একটা পুকুর ছিল, অনেক বড় একটা পুকুর, মানে দিঘির মতো আর কি, দিঘিও বলা যায় পুকুরও বলা যায়, তো আমরা এটারে পুকুরে বলি। ওই পুকুরের মধ্যে আমার মা কী জানি ফেলে, মানে ধরেন ফজরের আগে আর মাগরিবের নামাজের আগে, এই দুইটার সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে এই মানে পুকুরের মধ্যে ফেলে, এটা ফেলে, কী ফেলে, এবং মাগরিবের আগ মুহূর্তে আমি গিয়ে দেখি যে বসে থাকে, মানে ওখানে একটা বড়শি নিয়ে বসে মাছ ধরার জন্য, এবং মাছ ধরার ছলে আমার আম্মা কী জানি দোয়া পড়ে, এবং এরকম বিড়বিড় করে দোয়া পড়ার পরে এই পুকুরের মধ্যে তখন ব্যাগ থেকে কী জানি বের করে ফেলে, এবং ব্যাগের মধ্যে কি আমি জানি না। তো এগুলো কেন করতেছে, কী কারণে করে, আমি কিন্তু এসব বুঝি না। এবং এই ঘটনাগুলো ঘটতে ঘটতে একটা পর্যায়ে নূপুরের যে নানি ছিল, নূপুরের নানি মারা যায়। এবং হঠাৎ করেই মারা যায়, এবং নূপুরের নানি মারা যাওয়াতে নূপুর অনেক ভেঙে পড়ে, কারণ ও তো ওর নানিকে অনেক ভালোবাসে, এবং ওর নানি ছাড়াও কোনো কিছুই বুঝতো না, এবং ওকে ছোটোবেলা থেকে একরকম বড়ই করছে ওর নানি ওর দেহের অক্সিজেন। এবং নানি যখন মারা যায় ও প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, ও অনেকটা ভেঙে পড়ে, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। আমি যদি বলি যে নূপুর খায় না, ঘুমায় না, মানে সারাক্ষণ নানির কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে। এরকম করতে করতে নূপুর আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যাচ্ছিল, অনেকটা অসুস্থ হয়ে যায়, মানে অনেক অসুস্থ হয়ে গেছে। এবং তখন পর্যন্ত আমার মা কিন্তু নূপুরের যত্ন করতেছে, নূপুরকে টেক কেয়ার করতেছে, নিজের হাতে লোকমা ধরে খাওয়াই দিতেছে, এবং নিজের হাতে গোসল করাই দিতেছে। নিজের মেয়েদেরকে উনি এতটা ভালোবাসতে আমি দেখি না, নিজের মেয়েদেরকে নিজের হাতে খাওয়াই দেওয়া, নিজের মেয়েরে এত যত্ন করে না, কিন্তু নূপুরকে যেরকম যত্ন শুরু করছে। নূপুরকে ছাড়া আমার মা কিছুই বোঝে না, নূপুর যেখানে আমার মা সেখানে, আমার মা যেখানে নূপুরও সেখানে। এরকম করে কাটতে কাটতে দেখলাম যে আস্তে আস্তে করে নূপুর জানি মানে কেমন রাতের বেলায় একটু উল্টাপাল্টা বকতে থাকে, কি বলে, আমার ছেড়ে দেন, আমার কাছে কেন আসছেন, আমার কাছে কী চান, এরকম করে কথাবার্তা বলে। তা বলার পরে আমি তখন ওরা জিজ্ঞাসা করি যে নূপুর কী হয়েছে, মানে তুমি এরকম করতেছো কেন? বলে আমি না জানি না, রাতের বেলা আমার কাছে মনে হয় মানে কয়েকটা লোক আসে, আমাকে টেনে হেসড়ে নিয়ে যেতে চায়। আমি তাদেরকে বললাম আমি যাবো না, বাট তারা আমার জোর করে নিয়ে যায়। তো এবার আমি তখন এই মার কথাটা বললাম যে মা, এমন ঘটনা, নূপুর তো এরকম রাতের বেলায় স্বপ্ন দেখে, এবং কেন দেখে? আমার মা তখন বলে, কেন দেখে বাবা, এটা তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি ওর কবিরাজের কাছে নিয়ে যাব, এবং কবিরাজের কাছে নিলে পরে কবিরাজ বুঝবে যে ওর কী ধরনের সমস্যা। এরপরে মা নিজেই হচ্ছে ওর বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যাইতো, কিন্তু ওর আসলে তেমন কোনো কাজ হতো না। কবিরাজের কাছে যাইতো, কবিরাজের কাছ থেকে আসতো, বাট কোনো রকমের পরিবর্তন নাই। আমি মারে বলতাম যে মা, তুমি কোন কবিরাজের কাছে ওর নিয়ে যাও, ওর তো কোনো কাজ হয় না। এমন করতে করতে আম্মা বলে, হইব, এত অধৈর্য হইস না, ও ঠিক হয়ে যাবে।
এরকম করতে করতে একদিন হঠাৎ করে রাতের বেলায় আপনার তখন হচ্ছে আপনার ওই যে বলে আপনার অমাবস্যা ছিল, অমাবস্যা রাত আমার কাছে মনে হয়, কারণ অমাবস্যা রাত বুঝলাম এই কারণে আমার শরীরে এমনি একটু বিষ ব্যথা আছে, আমার বিষ ব্যথা আছে শরীরে। বাট ওই দিন দেখলাম সন্ধ্যা থেকে আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, শরীরের বিভিন্ন জয়েন্টে শরীর ব্যথা করতেছে, মনে হয় মানে শরীরটা মানে পাইকে গেছে, শরীর পাকলে যেরকম হয় না, মনে হয় পচা ধরে গেছে এমন একটা অবস্থা, শরীরের মধ্যে ব্যথা, মানে আমি বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করতেছি। পরে আমি ওরে বলতেছি যে আমার তো শরীরটা ব্যথা করে, তুমি আমার শরীরে একটু মেসেজ করে দাও। আমার বেলা আমার শরীরটা ভালো লাগতেছে না। ওর কিন্তু সারাদিন শরীরে মানে গায়ে জ্বর ছিল। এবং একটা সময় হলো কি, ও করলো কি, রাতের বেলায় আমরা বলতেছে, রাত্র তখন প্রায় মধ্যরাত্রে আমরা বলতেছে মানে উঠছে, আমি আর কিছু বলে নাই, উঠতেছে। আমার পাশে শুয়ে আছে, তো শোয়া থেকে যখন উঠছে আমার তখন ঘুমটা ভেঙে গেছে, দেখি কি ও কাপড় নিতে আছে, কাপড় নেয়, সাবান নেয়, এটা নেয় ওইটা নেয়। পরে আমি চিন্তা করলাম কিরে কাপড় সাবান নিতেছে কেন। আমি বললাম নূপুর তুমি কাপড় সাবান নিয়ে কই যেতে আসো। পরে আমার বলে আমি গোসল করবো। আমি বললাম তুমি কি বলো, এখন এই মধ্যরাতে তুমি গোসল করবা, কেন গোসল করবা। আমার বলে আমি গোসল করবো। পরে আমি মনে করলাম যে সারাটা দিনে তো মনে হয় জ্বর ছিল গায়ে, এখন মনে হয় জ্বরটা ছেড়ে দিছে। একবার খেয়াল করে দেখবেন, যদি আপনার জ্বর উঠে এবং জ্বর ছেড়ে দেওয়ার পরে শরীরের মধ্যে একটা মানে গরম ভাব বের হয়, একটা গরম ভাব বের হয়, তাই আমি ভাবলাম যে মনে হয় শরীরটার মধ্যে গরম ভাব বের হয়েছে, এই জন্য গোসল করবে, মানে এটা আমি মনে করছি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। মানে আমি তখন তার সাথে গেলাম, মানে টর্চলাইট নিয়ে গেলাম। এবং টর্চলাইট নিয়ে যাওয়ার পরে ও তখন কী করতেছে, মানে এই পুকুরের পাড়ে গেছে, মানে আপনার পাড়ে গেছে যে নামবে। এখন নামার সময় বলতেছে আরে পুকুরের মধ্যে অনেক মাছ। ও আবার কিন্তু মাছ ধরতে পছন্দ করতো, মানে নূপুর মানে মাছের অনেক পাগল ছিল, মাছ ধরতো। পরে আমারে বলে আরে দেখছো কত সুন্দর মাছ আছে, কত বড় বড় মাছ। আমি বললাম যে তুমি মাছ দেখো না, তুমি তাড়াতাড়ি ডুব দিয়ে আসো, আমার ঘুম আসতেছে, আমি গিয়ে ঘুমাবো। পরে আমার বলে আমি কিন্তু ডুব দিয়া মাছ ধরবো। ও আমারে বলতেছে, আমি বললাম ডুব দিয়া মাছ ধরবা, এটা তুমি কি বলো, ডুব দিয়া মাছ ধরবা, বলো হ আমি ডুব দিয়া মাছ ধরবো। পরে ও তখন গেল, মানে এই যাওয়ার পরে ওইখানে ও ডুব দেয় না, মানে একদম মাঝখানের দিকে চলে যেতেছে। পরে আমি বারবার টর্চলাইট দিয়ে বলতেছি নূপুর মাঝখানের দিকে যাচ্ছ কেন, মাঝখানে যাও না, মাঝখানে না যেয়ে তুমি এই পারে আসো, ওই মাঝখানে যাও না, মাঝখানে যাও না, এই পারে আসো, এরকম করে আমারে মানে বলতেছে। আমি বলতেছে, ও আমার কথা শোনে না, সাঁতরায় একদম মাঝখান বরাবর চলে গেছে। এবং মাঝখান বরাবর চলে ও তখন ওইখানে ডুব দিছে, মানে ও যে ডুব দিছে আমি টর্চলাইট কিন্তু টিপ দিয়ে আসি, ডুব দিছে, আমি এটা দেখছি। এখন ডুব দেওয়ার পরে ভাই ও আর উঠতেছে না, মানে ডুব দেওয়ার পর আর উঠে না ওঠার পরে কিরে আমি মনে করলাম আবার আমার ভিতর তখন ভয় ঢুকে গেছে, কারণ এটা তো বর্ষার পানি আসছে, এখন বর্ষার পানির সাথে আবার কোনো কুমির টুমির চলে আসলো কিনা, কারণ দিঘিটা তো অনেক বড়, আবার কোনো কুমির টুমির ঢুকে গেল কিনা বর্ষার পানির সাথে। আমি তখন ওইখানে যখন ও আর উঠতেছে না, আমি তখন দিছি মানে জোরে ডাকতেছি, জোরে ডাইকা ঢুকে আমি তখন দিছি লাভ, আমি নিজেই লাভ দিছি যে কী ব্যাপারে উঠতেছে না কেন, নাকি পানিতে ডুবে যাচ্ছে। আমি তখন লাভ দিয়ে সাঁতার কাটতে ওই জায়গা পর্যন্ত গেছি, জায়গা দিয়ে আমি ডুব দিয়া নিচে হাতাইতে আছি, মানে ডুব দিয়ে ওরে খুঁজতেছি, নিচে খুঁজতেছি, ওরে আর পাই না। এবার না পাওয়ার পর আমি তখন এই মাথা উঠে দিছি চিৎকার পুকুরের মধ্যে, জোরে চিৎকার করতে শুরু করছি, জোরে চিৎকার। আমার চিৎকারের শব্দ শুনে আশেপাশে অনেক বাড়িঘর ছিল, তারা তখন ঘুম থেকে উঠে আসছে, সাথে আমার মা উঠে আসছে, আমার বোনেরা উঠে আসছে, আমার বোন উঠে আসছে, মানে দুইটা বোন উঠে আসছে। এবং আসার পরে আমার মা সবাই আমি বলতেছি যে আমি যে নূপুর এখানে গোসল করার জন্য ডুব দিছে, নূপুর যেখানে আর উঠতেছে না। তা সবাই তখন আমার বলতেছে তো তোর বই মাঝরাতে গোসল করতে নামলো কেন, এইটা নতুন পানির মধ্যে মাঝরাতে গোসল করতে নামছে কেন। এবার আমার মাও তখন পানিতে নেমে গেছে নূপুরে খোঁজার জন্য, আমার বোনেরাও নামছে, এবং আরও গ্রামের অনেক লোকজন আছে, মানে চারপাশে গ্রামের বাড়ি, তো সবাই তখন দৌড়ে পুকুরে নামিয়ে গেছে এবং নাইমে নূপুরে খুঁজতেছে, কেউ ডুব দিয়া, কেউ এমনি অমনে বিভিন্ন জায়গায় খুঁজতেছে। ও ভাই খুঁজতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, ফজরের আজান দিল, পূবের আকাশে সূর্য উঠলো, ফর্সা হয়ে গেল সব কিছু, কিন্তু নূপুরকে আর পাওয়া গেল না। মানে সবাই বলতেছে যে মেয়েটা গেল কই, এখানে ডুব দিলে তো মানে কোথায় যাবে। এবার আমি সকালবেলা যখন ওরে পাই না, আমি তখন করলাম কি দৌড়ে গেলে আমি সেলো মেশিন নিয়ে আসলাম, ওই যে পানি সেচ দেওয়ার জন্য মেশিন হয়, পানি সেচ দেওয়ার জন্য মেশিন নিয়ে আসলাম। এবার পানি সেচ দেওয়ার জন্য মেশিন লাগাই দিছে, পানি সেচ দিতেছে। আমি তখন 4-5টা মেশিন নিয়ে আসি, আইনা 4-5 দিয়ে মেশিন লাগাই, মধ্যরাতের দিকে মানে রাত্রে 10টা-12টার দিকে পুরা পানি সেচ দিয়ে ফেলি। মানে এটা বড় দিকে ছিল, পানি ছিল। এরপরে মানে 5-6টা মেশিন মোটা একদম বড় মেশিন নিয়ে আসি নোয়াখালী শহর থেকে, এবং ওদেরকে আইনা লাগাই দিই। এরপরে মানে একদিন গেছে, সারাদিন হিচ্ছে। এরপরে শেষ রাতের দিকে পানি শেষ হয়েছে। পানি শেষ হওয়ার পরে মাছ দিঘির মধ্যে, দুনিয়ার মাছ, কিন্তু নূপুর নাই দিঘির মধ্যে, নূপুরের কোনো লাশও পাওয়া গেল না, নূপুরকেও পাওয়া গেল না। আমরা সারাটা রাত তন্ন করে এই কাদার মধ্যে ওরে খুঁজে বেড়াইতে আছে। ভাই এক মাছ, মানে আমার থেকেও লম্বা বড় মাছগুলো লাফাইতে আছে। আমি কোনো মাছ ধরি না, কিছু না, খালি ওরে খুঁজতেছি।
ওরে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেলাম, ওরে আমি আর পাইলাম না। পরে আমার সৎমা আমাকে পুকুর থেকে উঠে আনলো, আমারে বলতেছে তুই এভাবে খুঁজলে তোর বউরে পাবি। আমারে উঠে আনছে, আইনা আমার গোসল করাইলে, আমি পাগলের মতো হয়ে গেলাম। মাও কই গেল, মাও ডুব দিয়ে কই গেল, মাও ডুব দিয়ে কই গেল। অনেকে আমারে বলো নাকি ডুব দিয়ে অন্য খান দিকে উঠে চলে গেছে। মানে অনেকে বলে যে হয়তো ডুব দিছে, তুই তো আর পুরাটা পুকুর দেখোস নাই, এক পাশ দিয়ে মনে হয় ও উঠে চলে গেছে। তাই আমি বললাম যে এক পাশ দিয়ে ওইটাও কোথায় যাবে? পরে বলো অন্য কোথাও সম্পর্ক আছে, অন্য কোথাও লিঙ্ক আছে, এই মনে হয় চলে গেছে। আমার এগুলা বলে, কিন্তু আমি তো নূপুরের সাথে সংসার করেছি, আমি তো জানি। আমি ভুলেও কোনোদিন দেখি নাই যে কোনো ছেলের সাথে চোখ তুলে তাকাইতে। কারোর সাথে প্রেম করা, কাউকে ভালোবাসা তো দূরের কথা, কোনো ছেলের দিকে চোখ উঠে তাকাইতে আমি দেখি নাই। ও সারাটাক্ষণ খালি আমার সাথেই কথা বলতো, আর আমার ছাড়াও কিছুই বুঝতো না। আমি এক কথায় ছিলাম ওর দেহের অক্সিজেন। আর অন্য ছেলেকেও কেমন করে ভালোবাসবে? আমি বলি না, এরকম কোনো কথা হতেই পারে না, নূপুর এই টাইপের মেয়েই না। তারপরে এরকমভাবে আমি খুঁজতেছি, না ভাই পাই না। আমি পুকুর পাড়ে গিয়ে বসে থাকি, হুজুরের কাছে যাই, কবিরাজের কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, এবং অনেকবার আমি অনেক তান্ত্রিকের কাছে গেছি, বাট কোনো তান্ত্রিক আসলে সঠিকভাবে বলতে পারতেছে না ওর কী হয়েছে, কেউই বলে না। মানে কিছু কিছু তান্ত্রিক বলে যে ওরা নাকি জিনেরা নিয়ে গেছে, এবং এই পুকুরের নিচে নাকি পরীদের শহর আছে, পরীরা থাকে, জিনেরা থাকে, জিনেরা নিয়ে গেছে, টাকা দিলে আইনা দিবে। মানে আমি অনেক টাকা পয়সা খরচ করতেছি, টাকা দিতেছি, বাট এরপরও নূপুরে আর পাওয়া গেল না। নূপুরের মামারও অনেক টাকা পয়সা খরচ করতেছে, আর ওরা পাই না। দেখতে দেখতে প্রায় দীর্ঘ 1 বছরের মতো কেটে গেল। 1 বছরের মাঝেও নূপুরকে পাওয়া গেল না। 1 বছর আবার ওই দিঘিতে পানি পড়ে গেল, মানে আবারও পানি পড়ে চারদিকে পানি থই থই করতেছে। একদিন দুপুরবেলা, মানে নূপুর হারিয়ে যাওয়ার 1 বছর পরে দুপুরবেলা আমি গেছি হচ্ছে আমি একটা মানে সবজি ক্ষেত করছিলাম, সবজি ক্ষেতে কাজ করার জন্য। মানে ঘরের মধ্যে বসে থাকতে থাকতে তো দম বন্ধ হয়ে আসে, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কোনো কিছু ভালো লাগে না। তাই ভাবলাম একটা সবজির ক্ষেত করি, এটা করার পরে মোটামুটি কিছু টাকা পাবো, তা সবজি টবজি বিক্রি করে। তা আমি তখন ওই সবজির ক্ষেতটা করি, ওই ক্ষেতের মধ্যে কাজ করতেছি, দেখলাম বাড়ির থেকে চিৎকার শব্দ আসতেছে, মানে জোরে জোরে সবাই চিৎকার করতেছে। পরে আমি দৌড়ে গেছি, বাড়ি থেকে দৌড়ে যেয়ে দেখতেছি আমার যেই মানে সৎ 2টা বোন আছে, বড়টার নাম হচ্ছে মাহমুদা, ছোটোটার নাম হচ্ছে মাহফুজা। আমার ওই সৎ বোন মাহমুদারে ওই পুকুর থেকে আনা হইতেছে, মানে পুকুর থেকে ওরে উঠে আনা হইতেছে। তা কী হয়েছে ওনাকে মারা গেছে, মানে পুকুরে মারা গেছে। তাই পুকুরে কীভাবে মারা গেল? ও তো পুকুরে মারা গেল কীভাবে? বলে এই পুকুরের মধ্যে মারা গেছে, গোসল করতে নামছে, আরও 5-6টা মেয়ে আছে, ওই নাকি মানে ডুব দিছে, মানে গোসল করার জন্য ডুব দিছে, এবং ডুব দিয়া ওইটা নাকি ওইরকম মানে হাত পা ঝাড়াঝাড়ি শুরু করছে। তা সবাই মিলে আনতে ওই জায়গার মধ্যে ও মানে কলমাতে পড়া শুরু করছে, ওই পানির মধ্যে ও মারা গেছে। পরে উঠে আনার পরে ওর হাতে শিরা বন্ধ। তারপর আমরা ডাক্তার আনছি, ডাক্তার হাত ধরে বলতেছে ও মারা গেছে। এখন কিভাবে মারা গেল? এখন ডাক্তার বলতেছে যে পানিতে গোসল করছে তো, এবং সম্ভবত পানির মধ্যে স্ট্রোক করতে পারে, বা পানিবাহিত অনেক কিছু থাকে, মানে পানির মধ্যে মারা গেছে। অথবা অনেক সময় হয় পানির মধ্যে এরকম ডুব দিয়ে অনেকক্ষণ থাকার পরে, মানে এরকম মেয়েরা, আমার এই বোনটা কিন্তু আমার অনেক মোটা ছিল, মাহমুদা অনেক স্বাস্থ্যবান ছিল, তো বলতেছে যে মনে হয় হার্ট অ্যাটাক করছে, এরা বলতেছে। তাই আমার এই বোনটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, অনেক ভালো ভালো বিয়ের ঘর আসতো, আমার আম্মা বিয়ে দিত না। অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাবও আসছিল, আমার আম্মা বিয়ে দেয় নাই। এবার আমার এই বোনটা মারা গেল। তো আমার সাথে যেমনই হোক, আমার সাথে খারাপ করুক আর ভালো করুক, আমারই তো বোন, তাই না? আমার সৎ বোন হয়েছে তো কী হয়েছে, আমার আব্বু থেকে তো দুনিয়াতে আসছে। পরে ও মারা গেল, ও মারা যাওয়ার পরে আমি তখন ওরে দাফন কাফন করলাম, এবং ও মারা যাওয়ার পর আমার সৎ মা জানি কেমন হয়ে গেছে, মানে কেমন জানি মানে একটু অন্যরকম হয়ে গেছে, মানে কারোর সাথে কোনো কথা বলে না, সারাক্ষণ মেয়েটার কবরে গেছে গিয়ে বসে থাকে, কান্নাকাটি করে। এই আমার এই সৎ বোনটা মারা যাওয়ার প্রায় আপনার 3 মাসের মাথায়, 3 থেকে 4 মাসের মাথায় আমার যে আরেকটা ছোটো সৎ বোন ছিল, নাম ছিল মাহফুজা, এই মাহফুজার নাকে মুখে রক্ত বাইরে হয়। মানে ও ধরেন কী করতো, মানে যে কোনোভাবে বসে আসে তো হঠাৎ করে কাশি আসতো, হঠাৎ করে মানে হাঁচি আসতো, এবং হাঁচি আর কাশির সাথে তাজা রক্ত বেরিত মুখ থেকে। মানে কি একটা অবস্থা, এরকম রক্ত বেরিত। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে এরকম অবস্থা কেন হচ্ছে। আমার আম্মা তখন ডাক্তারের কাছে নিত, আমি বড় ডাক্তার নোয়াখালী না, আমি ঢাকাতে পর্যন্ত বড় হসপিটালে নিয়ে যাই, মাহমুদারে হসপিটালে নিয়ে যায় যে কী হয়েছে, এবং ওই বড় হসপিটালে নেওয়ার পরেও ওখানকারও ডাক্তাররা ধরতে পারে না। ওখানকার ডাক্তাররা বোর্ড মিটিং করে, অনেক বড় বোর্ড মিটিং করে, এবং বোর্ড মিটিং করেও কোনো রকমের সমাধান পায় না, ওরা ভালো করতে পারে না, অনেক চেষ্টা করে। এভাবে প্রায় দীর্ঘ 1 বছরের মতো আমার এই ছোটো বোন মাহফুজা এরকমভাবে অসুস্থ থাকে। আহারে ভাই, ওই মেয়েটার মুখের দিকে তাকাইলে যেই কোনো মানুষের না চোখে পানি চলে আসবে, পাষাণেরও চোখে পানি আসবে ভাই। আমার দিকে তাকায় থাকতো, চোখ দিয়ে 2টা পানি পড়তো, ভাত দিলেই ভাত গিলতে পারতো না, একদম শুকিয়ে হাড্ডি হয়ে গেছে। এরকম বলে আমার বোন, আমার মা কী করতো, শুধু মাহফুজার পায়ে ধরে কান্না করতো, ওরে সামনে রেখে নামাজ পড়তো, অনেক কবিরাজ টবিরাজের কাছে গেছে, কোনোভাবে কাজ হয় নাই। এবার না হওয়ার পরে একদিন হইল কি, বিকেলবেলা আমি উঠানের মধ্যে বসে আছি, আমার আম্মা আমার একটা ঠিকানা লিখে দিছে।
কাগজে একটা ঠিকানা লিখে দিয়ে বলে কালকে সকালবেলা এই জায়গাটার মধ্যে যা। পরে ঠিকানাটা দেখলাম যে এটা একটা সীতাকুণ্ডের দিকে, চট্টগ্রাম সীতাকুণ্ডে। তাই আমি বললাম যে আমি এখানে কেন যাব সীতাকুণ্ডে? আমার আম্মা বলো এখানে একজন কবিরাজ আছে, মানে একটা কবিরাজের নাম বলে, একজন বৌদ্ধ কবিরাজের নামটা লিখে দিছে। বলে ওনার কাছে যাবি, ওনার কাছে যাই ওই বৌদ্ধ কবিরাজটারে বলবি মানে মন্ত্র কাটার পানি পরা দেওয়ার জন্য। আর আরেকটা কাগজ উনি লিখে দিছে, বলে এই কাগজটা তুই পড়বি না, এটা ওনারে দিয়া পড়াইবি, এটা তুই পড়িস না, এটা ওনারে দিয়া পড়াইবি। আর বলবি যে মানে মন্ত্র কাটা তাবিজ দেওয়ার, মানে মন্ত্র কাটার পানি দেওয়ার জন্য, সে পানি দিব তুই নিয়ে আসবি। পরে আমার আম্মা ঠিকানাটা দিয়ে সকালবেলা আমার পাঠাইছে। তা আমি তো সরল বিশ্বাসে বা সরল মনে ওইখানে চলে গেছি সীতাকুণ্ডে পাহাড়ে, মানে সীতাকুণ্ডের ওইদিকে একটা মন্দিরে এই লোকটা তখন থাকে, মানে বৌদ্ধ বিহারে আর কি। পরে বিহারে যাওয়ার পরে লোকটার সাথে মানে এই লোকটার কথা জিজ্ঞেস করলাম, এবং এই আমি জানতে পারি যে লোকটা 3 মাস আগে মারা গেছে। আমি যেদিন গেছি তার ঠিক 3 মাস আগেই লোকটা মারা গেছে। পরে আমি খবর পেলাম লোকটা মারা গেছে। পরে আমি ওইখান থেকে মারে ফোন করি, মার মোবাইলে ফোন করি, মা এমন এমন ঘটনা, লোকটা তো মারা গেছে, লোকটা তো নাই। আমার আম্মা বলে এটা কী বলিস নাই তুই? আমি বললাম হচ্ছে মারা গেছে। আম্মা বলে মারা গেলে তাইলে বলতো ওনার এখানে আর কেউ আছে কিনা, ওনার কাজ কেউ করে কিনা। পরে আমি আরও কয়েকজনের সাথে কথা বললাম, ওনারা বলে না, উনি যে কবিরাজি করতো বা উনি যে তান্ত্রিকের কাজ করতো এটা এখানকার কাউরি শিখাই যায়নি, কেউ করে না। পরে আমি চলে আসার পরে আমার আম্মা তখন কাঁদতে আমারে বলতো যে আয় হাই রে, আমি এই নুপুরে আমি নুপুরে মারতে গিয়া আমার 2টা মেয়েরে মাইরে ফেললাম, আমি নুপুরে মারতে গিয়া আমার 2টা মেয়েরে মাইরে ফেললাম, খালি এটা বলে। তাই আমি মারে বলি যে মা তুমি নুপুরে মারছো, মানে তুমি নুপুরে কেন মারছো? মা বলে আমি নুপুরের জন্য তাবিজ করছি, আমি নুপুরের জন্য কালো জাদু করছি, নুপুরে পুকুরের মধ্যেই আছে। কী কোন তুমি নুপুরে পুকুরের মধ্যে আছে? কারে দিয়া কালো জাদু করছো? বলে ওই লোকটারে দিয়া, ওই বৌদ্ধরে দিয়ে আমি কালো জাদু করছি, ওই বৌদ্ধ তো মারা গেল, এখন আমি নুপুরেও বা কেমনে বাঁচাবো? আর আমার মেয়ে তো একটা মরে গেল, এটাও তো মরার পথে। কিরে ভাই, আমি বললাম মা তুমি এটা কী বলো, তুমি কালো জাদু করছো নুপুরে? বলে হয় আমি করছি, নুপুরে পুকুরের মধ্যে আছে। এবার আম্মা কী করে পুকুরে লাভ দিয়া ডুব দিয়ে নুপুরে খোঁজে পুকুরের মধ্যে। আজকে প্রায় মানে আপনার প্রায় 1.5 বছর হয়ে গেছে নুপুর মারা গেছে বা নুপুরে আমরা পাই না। এই পুকুরের মধ্যে উনি ডুব দিয়ে মানে নুপুরে খোঁজে। এবার আমি বড় বড় কবিরাজদের কাছে যাইতাম, বড় বড় তান্ত্রিকের কাছে যাইতাম, এবং অনেক তান্ত্রিকদের কাছে গেলে, কবিরাজের কাছে গেলে এরা বলতো যে কালো জাদু সম্বন্ধে ওরা কোনো সাহায্য করতে পারবে না, বা কালো জাদু সম্বন্ধে ওরা কোনো সাহায্য করতে পারবে না, মানে কালো জাদু নিয়ে কিছু করতে পারবে না, আমার এটা বলেন। আমি তখন বললাম যে কালো জাদু নিয়ে কিছু করতে পারবেন না। এরপরে আমি আপনার ইন্ডিয়াতে দক্ষিণ প্রদেশের একটা কবিরাজের কাছে যাই, একটা তান্ত্রিকের কাছে যাই, এবং ওই দক্ষিণ প্রদেশের তান্ত্রিকের কাছে গেলে পরেও তান্ত্রিক সব কিছু দেখেও আমার একই কথা বলে যে এটা করছে সেই এটা কাটাইতে পারবে, সে ছাড়া অন্য কেউ কাটাইতে পারবে না, তো লাভ নাই, এটা যেভাবে করা হয়েছে ওই লোকটা বেঁচে থাকলে সে কাটাইতে পারতো, আর সে যেহেতু বেঁচে নাই এটা কাটানো সম্ভব না, এরপরও তুমি চেষ্টা করো। তারপরও আমি চেষ্টা করছি অনেক জায়গায়, এখানে সেখানে। আর এদিক দিয়ে আমার বোন মাহফুজা পুরো মরার অবস্থায়, কিন্তু মরতেছে না, মানে ও খুব কষ্ট পাচ্ছে। ওর কষ্ট দেখা মানে সবাই চিৎকার করে বলো ও আল্লাহ মেয়েটার নিঃশ্বাসটা নিয়ে যাও। মানুষটা বলে আল্লাহ বেঁচে থাকুক, সবাই বলো ও যেতে মারা যায়। মানে ওর কষ্ট কেউ সহ্য করতে পারতো না ভাই, মানে ও যে পানি গিলতো না, মানে দেখা যাইতো রগগুলো এরকম বেরিয়ে গেছে। আমার জীবনে আমি এরকম মানুষ দেখি নাই, একদম শুকিয়ে পাই, মানে কঙ্কাল হয়ে গেছে। এরপরে আমি আর ওটা পাই না পাওয়ার পরে আমার তখন আমাদের বাড়িতে মানে ওইখানেই আমাদের বাড়িতে একদিন একটা ফকির আসছিল। তো ফকিরটা আসছিল, একটু ফকিরটা মানে ওনারা ফকিরের মতো লাগতেছে না, কিন্তু আমার কাছে মানে ভিক্ষা করার জন্য আসছে। পরে ভিক্ষা দিয়ে যখন আসতেছিলাম ওনার শরীর থেকে আমি একটা দারুণ ঘ্রাণ পাইছি, নাকের মধ্যে একটা দারুণ ঘ্রাণ আসছে। তা মানে ফকিরের গায়ে থেকে তো এরকম ঘ্রাণ আসার কথা না, আর উনি ময়লা কাপড়ও পরে নাই। পরে আমি ওনারা ডাক দিলাম যে কাকা আপনার বাড়ি কই? তা আমার বাড়ির নাম বলে জমুক জায়গায়। আমি বললাম যে আপনি ভিক্ষা করেন, আপনার তো পোশাক আশাক অনেক দামি। বলে না, এটা একটা সৌদির লোকে পোশাকটা আনছে, আমার দিছে, আমি গায়ে দিছি। তারপর আমি মনে করলাম যে সৌদির লোকটা মনে হয় সৌদির লোকটা মনে হয় এটা গিফট করছে, হয় না সৌদি আরবের অনেক পোশাক আশাকের মধ্যে তো অনেক দামি সেন্ট মারা থাকে, তো ভাবলাম যে হয়তো এরকম কিছু একটা হবে। এই লোকটা তখন কী করলো, এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি কোরআনের শব্দ পাচ্ছি, মানে আমি ঘরের মধ্যে মানে জানালাটা খুলে বসে আছি, দেখি কে যেন কোরআন পড়তেছে। এবার আমি আসতে বাড়ি থেকে বেরোয় দেখি যে ওই বৃদ্ধ লোকটা যারা আমি ভিক্ষা দিলাম উনি কী করছে, মানে আমাদের ওই দিঘির পাটটার মধ্যে বসে উনি কোরআন শরীফ পড়তেছে। পরে আমি বললাম, পরে ওইখানে যাইলাম, যা চুনো অনেক কোরআন পড়ে এবং আমার দিকে আসতে বন্ধ করে চলে যাচ্ছে। পরে আমি বললাম যে কাকা আপনি কোরআন পড়তেছেন, চলে যাচ্ছেন কেন? পরে বলতেছে, আমারে বলে তোর মনে কি কোনো কষ্ট আছে? এমনি বলে। আমি বললাম কষ্ট তো আছে। বলে এই জায়গাটায় বসে কোরআন শরীফ পড়, মনের কষ্ট দূর হয়ে যাবে। তোর মনের কোনো চাওয়া থাকলে এই জায়গায় বসে কোরআন শরীফ পড়, এই পানির দিকে তাকাইয়া তোর মনের চাওয়া পূরণ হইব। আমি বললাম আপনি এই কথা বলতেছেন? বলে পড়, কোরআন পড়। এই কথা বলে তখন হাইটে চলে যেতেছে। আমি তখন এই জায়গাটার মধ্যে দাঁড়াই আছি,
অ্যান্ড কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো যে লোকটা এটা বললো মানে তার মানেই সে তো জানে। আমি তখন দৌড়ে তারে ধরার জন্য গেলাম যে আমি তারে বলবো যে এখানে আমার বউ এরকম ডুব দিছে, এরপর আমার বউরা আর খুঁজে পাই নাই। আমি ভাই দৌড়ে লোকটার পিছে পিছে গেলাম, কিন্তু তারে আর খুঁজে পাইলাম না। মানে এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে আবার অনেক লোকজন আছে, অনেকেই জিজ্ঞেস করলাম যে এরকম একটা ফকির আসছে কিনা। সবাই বলতেছে আরে না, আমরা তো এখানে দাঁড়ায় আছি, আমরা তো এখানে আছি, আমরা তো কোনো ফকির, আমরা কোনো ফকির টকির দেখি নাই, এখানে তো কোনো ফকির টকির আসে নাই। আমি বললাম যে এইমাত্র একটা ফকির আমার সামনে দিয়ে এখান থেকে গেছে, এইমাত্র একটা ফকির গেল, আর আপনারা বলতেছেন দেখেন নাই। বলে না, আমরা তো কোনো ফকির দেখি নাই, এদিক দিয়ে তো কোনো ফকির টকির যায় না, আমরা জানি না। তখন আমার মাথায় আসতেছে না যে কী ব্যাপার, তাইলে উনি কোথায় গেল। এবার উনি যে আমার যে কথাটা বললো, এই কথাটা বলার পরে আমি তখন করলাম কি ঠিক এই লোকটার তারা পাইলাম না, বাট আমার কাছে মনে হচ্ছে যে আধ্যাত্মিক টাইপের কোনো একটা কথা আমাকে বলে গেছে। এরপরে আমি কী করতাম, এখানে আমি তখন বসে বসে কোরআন পড়তাম। মানে সময় পাইলে এখানে বসতাম, পুকুর পাড়ে বসে কোরআন পড়তাম। অনেকেই আমার বলতে যে পুকুরে মহিলারা গোসল করে, মহিলাদের গোসলের সমস্যা, এখানে বসে কোরআন পড়লে। আমি বললাম না, এখানে কোরআন পড়বো। তো এখানে কোরআন পড়লে হয় কি জানেন ভাই, আমার শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায়, অনেক শীতল হয়ে যায়। মানে আমার এরকমটা মনে হয় যে আমি কোরআন, মানে এখানে যখন আমি কোরআন পড়ি আমার পুরোটা শরীর ধরেন একদম ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। মানে আমার ভিতরে অনেকটা ভালো লাগে, আমার ভিতরে অনেকটা ভালো লাগে কাজ করে। তো আমি যখন এখানে কোরআন পড়ি, তো আমি এখানে বসে বসে কোরআন পড়ি, মানে প্রতিদিন এখানে বসে কোরআন পড়ি, এবং কোরআনটা পড়লে মনে হয় আমার শরীরটা ঠান্ডা হয়, কোরআনটা পড়লে মনে হয় আমার শরীরটা শীতল হয়। এইভাবে আমি অনেক দিন এখানে বসে বসে কোরআন পড়তেছি, আর ওর জন্য কান্না করতেছি যে এই নূপুরের জন্য, আল্লাহ নূপুরে একটাবার আমার কাছে ফিরে দেয়। আমার মা তো বলছে, আমার মা তো আমার বোনের নিয়ে এরকমভাবে পড়ে আছে। এমন করতে করতে একদিন হলো কি, আমি রাতের বেলায়, আপনার বৃহস্পতিবার রাত ছিল, আমি কি করছি, বৃহস্পতিবার রাতের বেলা এশার নামাজটা পড়ে আমি এসে কোরআনটারে পড়ছি। আমার আমি রাত্রেও ওইখানে বসে কোরআন পড়তাম মোমবাতি জ্বালায়া। কোরআন পড়িয়া আমি এসে শুয়েছি, শোয়ার পরে রাত্রেবেলায় আমি হঠাৎ করে দেখতেছি কে জানি এসে আমার মানে দরজা ধাক্কাইতেছে, আমার দরজা খুলতেছে, দরজা ধাক্কাইতেছে, বলতেছে আমার শরীরটা ভিজা, দরজাটা খোলো, আমার বউয়ের কণ্ঠে। আমি তখন শুয়ে আছি, এবং এটা বলার পরে আমি তখন গিয়েই দরজাটা খুললাম, এবং দরজাটা খোলার পরেই দেখলাম মানে ওর মানে পুরো শরীর ভিজা, মানে বৃষ্টি হয়েছে, কিন্তু তখনও বাইরে বৃষ্টি হইতেছে না, আমি যখন শুয়েছিলাম তখনও বৃষ্টি হয়, এবং ঘরের মধ্যে আসছে মানে ভিজা পানি আসছে, আইসা ভিজা পানি আসছে, আইসা বলতেছে, আমার বলতেছে আমার শরীরটা ভিজে গেছে, আমার বউ মানে নূপুর। আমি ঘুমানোর পরে দেখতেছি, মানে আমার কাছে তো স্বপ্ন মনে হয়, আসছে মানে ভিজা পানি আসছে ঘরের মধ্যে, আইসা বলতেছে যে তুমি এখানে আর কোরআন পড়ো না, আমি আর বাইসা নাই, আমি তোমাকে শাসতে পারবো না, এখানে বসে কোরআন পড়ো না। আর আমি ডুব দিছি, ডুব দিয়ে আমি উঠলাম, তুমি কই, আমার মানে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলতেছে। প্রথমে বলে কোরআন পড়ো না, আমি আর বাইসা নাই, কোরআন পড়ে লাভ নাই। এর আবারও বলতেছে যে আমি ডুব দিলাম, এই ডুব দিয়ে আমি গোসল করার জন্য উঠলাম, উঠা দেখি যে আমার কাপড় নাই, তুমি আমার কাপড় নিয়ে চলে আসছো কেন, আমারে বলতেছে আমার কাপড়গুলো দাও, কাপড়গুলো দাও। আমি বললাম হ্যাঁ নাও, কাপড় নাও। এই কথা বলার পর আমি বললাম নূপুর আজকে তুমি 2 বছর ধরে নাই, আমি 2 বছর ধরে তোমার পাই না, তুমি তো ডুব দিয়ে আজকে 2 বছর নাই। আমি বলি কী বললা, এই কথা বলে আবারও বেরিয়ে গেছে। ভাই আপনি যদি বিশ্বাস করেন, বেরিয়ে যাওয়ার পরে আমি তখন লাফ দিয়ে মানে শোয়া থেকে উঠে গেছি, ওইটা আমি মানে আমার ঘুমটা ভেঙে গেছে। ওইটা আমি বলছি এল্লা এটা কি হইলো, এদিক তাকাচ্ছি, ওইদিকে তাকাচ্ছি, এবং আল্লাহর সাক্ষী ঠিক ওই সময়ে আমি আমার ফ্লোরের দিকে তাকায় দেখতেছি, মানে ফ্লোর বলতে আমাদের ওই সময় পাকা ঘর ছিল না, আপনার ওই যে আপনার ধরেন মাটির যে ঘরগুলো হয় না, মানে ভিটাটা মাটি ভিটা, আর চারপাশে হচ্ছে টিন দেওয়া। তো মাটির ভিটার ভিতরে যে পা দিছে, যে এই পায়ের দাগগুলো বসে আছে। একটা মানুষ যখন তার করেন আপনার ওই যে পা ভিজে যখন মাটির মধ্যে পা রাখে, দেখবেন আপনার শুকনা মাটিতে যখন পা ভিজে পা রাখে, তখন কিন্তু এখানে পাটা বসে যায়, মানে দাগটা বসে যায়। ওর দাগটা বসে আছে, এবং ওই দরজাটাও খোলা। আমি রাতে ঘুমানোর সময় দরজা লাগিয়ে ঘুমাইছি, আমার স্পষ্ট মনে আছে ঘরের দরজাটাও খোলা, ওর পায়ের ছাপগুলো বসে আছে। আমি ওইখান থেকে নাইমা নূপুর বলে দিলাম, একটা দৌড় দিয়া আমি পুকুরের মধ্যে পড়ছি, পুকুরের মধ্যে পড়ে নূপুরে খুঁজতে শুরু করছি। এবার বৃষ্টি হইতেছে, চারদিকে মুষলধারে বৃষ্টি, এখানে কোনো মানুষ নেই, গরু নেই, কিছু নেই। আমি সারাটা রাত এই পুকুরের মধ্যে দৌড়ে, এবার সবাই আসে, লোকজনে আসে, আইসা বলতেছে কি হইছে। আমি বললাম যে এমন ঘটনা। সবাই বলতেছে এই বউটার জন্য পাগল হয়ে গেছে, এই বউটার জন্য পাগল হয়ে গেছে। এবং এই যেদিন রাতে নূপুর আসছিল, এরপরের দিনে আমি আমার বউরে খুঁজতেছি পুকুরের মধ্যে, দিনে 10টা বাজে। আমার একেবারে ছোটো যে বোন আছে মাহফুজা, আমার বোন মাহফুজা মারা গেল। আমার এই মাহফুজা বোনটাও মারা গেল, এবং বোনটা মারা যাওয়ার পরে আমি পাগলের মতো পুকুরের মধ্যে নূপুরকে খুঁজতেছি। এবং মাহফুজা মারা যাওয়ার প্রায় 3 মাসের মাথায়, 3 বছরের মাথায় 2018 সালের দিকে আমার মা মারা যায়। 18 সালের দিকে, 17 কি 18 আমি ঠিক সঠিক বলতে পারতেছি না, বাট 17-18 মাঝামাঝি সময় আমার সৎমাও মারা যায়। এবং ওই মাহফুজা মারার পরে, মানে মাহমুদা মারার পরে আমার সৎমা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বেশিরভাগ সময় বসে থাকে, এমন করতে নিয়েও সুখে একদম উনি মারা যায়।
তো উনি মারা যাওয়ার পরে এখনও আমি আপনার এই দিঘির পাড়ে বসে কোরআন তালাওয়াত করে কোরআন পড়ি। আমার দৃঢ় বিশ্বাস যে নূপুর আসবে কোনো একদিন। আমি এই কথাটা সবার কাছে বলি যে নূপুর আসছিল, আমার সাথে দেখা হয়েছে। এরা সবাই বলে তুই পাগল হয়ে গেছিস, বউরি নিয়া তুই তোর বউরি নিয়ে বেশি স্বপ্ন দেখোস, তো এই জন্য তুই পাগল হয়ে গেছিস বউ নিয়ে ভাবতে ভাবতে। কিন্তু ভাই আমি যদি বউ নিয়ে ভাববো, তাহলে আমি যে পায়ের ছাপ দেখলাম, এই পায়ের ছাপ তো মিথ্যা না, আমি তো নিজের চোখে দেখলাম ওর পায়ের ছাপগুলো বসে আছে এবং ঘরে আমি দরজা লাগাই ঘুমাইছি, দরজাটা খোলা, ও আসছে। এটা আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আমার দৃঢ় বিশ্বাস নূপুর এই পানি থেকে একদিন ঠিকই উঠে আসবে এবং আমার সাথেও সংসার করবে। ওই বিশ্বাস বুকে রেখে আমি আল্লাহ তিরিফা কোরআনে এখনও প্রতিদিন নিয়ম করে এই দিঘির পাড়ে পড়ে যাচ্ছি। আর আপনার গল্পগুলো মাঝে মাঝে শুনি, কিছু কিছু গল্প আমার ভালো লাগে এবং আধ্যাত্মিক টাইপের গল্পগুলো আমি বেশি পছন্দ করি, যার জন্য আমার জীবনে এই ঘটে যাওয়া আধ্যাত্মিক ঘটনাটা আপনার সাথে শেয়ার করলাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আর যদি আপনার কাছে এমন কোনো ভালো তান্ত্রিক থেকে থাকে তাহলে আমাকে ঠিকানা দিবেন, এমন কোনো কবিরাজ থাকলে ঠিকানা দিবেন, আমি আমার বউয়ের সন্তানে যাব। আজকে বহু বছর হয়ে গেল আমি নূপুরকে পাই না। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত নোয়াখালীর ভাই মিরাজের জীবনের গল্পটা আমার সাথে থেকে শোনার জন্য। বন্ধুগণ দেখেন আমার এই গল্পটা লাস্টের দিকে আসার পর আমার সিরিয়াসলি অনেকটা ভয় লেগে গেছে। উনি আমার ওর সাথে যখন কথা হয়, লোকটা বলতেছে আমি কোরআন শরীফটা মাথায় নিয়ে বলতে পারবো আমার বউ আসছে, ঘরের দরজা আমি খুলছি, ও ভিতরে ঢুকছে, ওর মানে ও যখন চলে গেছে আমি লাফ দিয়ে শোয়া দিকে উঠে দিকে ওর মানে পায়ের ছাপগুলো পর্যন্ত বসে আছে, ওর পায়ের ছাপগুলো পর্যন্ত বসে আছে। এরপর আমি দৌড়ে গিয়ে পুকুরে পড়লাম। ভীষণ রকমের আধ্যাত্মিক ঘটনা। আসলে আমাদের এই পৃথিবীতে বিচিত্রতায় ঘেরা, মানে হাজারো রকমের ঘটনা এই পৃথিবীতে আছে। এখন হয়তো আমরা অনেক কিছু আমাদের সামনে পড়ে, যাদের সাথে ঘটে তারাই বিশ্বাস করে, বাকিদের হয়তো এটা বিশ্বাস করা খুব কষ্টকর। যেমনি করে মিরাজ ভাই তার এলাকার মানুষদেরকে বিশ্বাস করতে পারছে না। শুধুমাত্র একটা কথাই বলবো, এই যে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলো, আসলে কালো জাদুর প্রতিফল যে কত ভয়ানক হয়। আমরা দেখি যে স্বামী হচ্ছে স্ত্রীর কথা শোনে না, তখন স্ত্রী হচ্ছে কালো জাদু করে, মা ছেলের কথা শোনে না, তখন মা গিয়ে কালো জাদু করে ছেলেকে ভালো করার জন্য তাবিজ পরায়, কালো জাদু করে। এই জিনিসগুলো আসলে একটা মানুষের জীবনে খুব বড় একটা এফেক্ট নিয়ে আসে। আমি এরকমও দেখেছি যে মানে আমার চোখের সামনে দেখলাম যে মেয়ে রাজি হয় না, পরে তাবিজ প্রমাণ করে মেয়েকে রাজি করে বিয়ে করে আনছে এবং ঠিকই মেয়েটা কী করলো, তার তাবিজের দখল যখন চলে গেল, এই মেয়েটা পাগল হয়ে ছেলেটারে ছেড়ে চলে গেছে। তো এই জন্য তাবিজ তুমান করে ব্ল্যাক ম্যাজিক করে কোনো কিছু হাসিলে আনা যায় না, যেটা ভালোবাসা দিয়ে আনা যায়। এই জন্য আমি বলবো যে মিরাজ ভাই এখন যেটা করে খুবই ভালো একটা কাজ করে, উনি ওখানে বসে কোরআন পড়ে এবং এতে ওনার সওয়াব হচ্ছে, ওনার বউ যদি বেঁচে থাকে তাহলে আমার বিশ্বাস যে ফিরে আসবে, আর যদি মরেও যায় তাহলে তার বউয়ের আত্মায় শান্তি পায় এই কোরআনটা পড়ার কারণে। এইটা ওনার খুব ভালো দিক। এবং যেই মানে ফকির ওনাকে বলে গেল, ওই আধ্যাত্মিক ফকিরের কথা আমি জানি না, হয়তো ওনার গল্পের সেকেন্ড পার্ট আমার জীবন দশায় হয়তো কোনো এক সময় শুনতেও পারি। যদি শুনে থাকে তো আপনাদেরকে আবারও শোনাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন, অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।